হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর একটি দীর্ঘ বিরতির পরে আমরা আবার এসেছি careercare.com থেকে। আজকে আমাদের লাইভে আমাদের সাথে যারা উপস্থিত আছেন দুজন গুণী ব্যক্তি এবং তাদের দীর্ঘ ব্যস্ততার মাঝে এবং এই ব্যস্ত সময়ের মাঝে এবং জানি আমরা একটি সময় পার করছি, যে সময়টাকে আমরা নিউ নরমাল বলছি। এটিকে অনেক নামে আসলে আমরা নেমিং করছি। সেই জায়গাটাতে আমি না যেয়ে আমি বলছি যে আমরা ডেভেলপমেন্ট অপরচুনিটি পেয়েছি, সেই অপরচুনিটিটা আমরা নিতে চাই। আজকে যারা যে দুইজন আমাদের মধ্যে উপস্থিত আছেন তারা আমাদেরকে সেই অপরচুনিটিটা দিয়েছে যে আমরা নতুন কিছু শিখতে পারি এবং নতুন ভাবে কিছু শিখতে পারি। এবং খুবই ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর নিয়ে এবং ইম্পর্টেন্ট একটি টপিক বা সাবজেক্ট নিয়ে আজকে আমরা এসেছি। আমি শরীফুল আনোয়ার। আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ক্লাস 14 ইয়ার্স আমি টিচিং করছি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, পাশাপাশি একটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কনসালটেন্ট হিসেবে কাজ করছি। এটাই ছিল আমার পরিচয়। এরপরে আসি আজকে আমাদের মাঝে দুজন সম্মানিত অতিথি রয়েছেন, তাদের পরিচয় পর্বে আমি দেখতে। প্রথমে আসছি এটিএম মাহমুদ স্যার বলে সবাই চেনে, এটিএম স্যার হিসেবে সবাই চেনে থাকে এবং খুবই সমৃদ্ধ। এবং আমরা আমার একটি বিষয় আমি অলরেডি স্যারের সাথে শেয়ার করেছি যে আমার মেয়েরা আপনাকে খুব ভালো করেছে, ওরা রেডিওতে আপনার প্রোগ্রাম গুলো খুব এনজয় করে। তো তো সেই হিসাবে আমি আসলে স্যারকে আমার মেয়ের মাধ্যমে আমি চিনি, আর স্যারের প্রোফাইল আমরা সবাই জানি, আর ভালোভাবে চিনি আর কি, সেভাবে বলতে হয়। স্যার ক্যারিয়ার কোচ হিসেবে কাজ করছে এবং ইংলিশ ট্রেনার হিসেবে কাজ করছে দীর্ঘ সময় ধরে। এবং স্যার হচ্ছে ফাউন্ডার এবং সিইও এটিএম। এটি হচ্ছে স্যারের পরিচয়। এটিএম স্যার, আপনাকে স্বাগতম আজকের এই প্রোগ্রামে। আপনার উপস্থিতি আমাদেরকে আলোকিত করেছে। আপনাদের এই প্ল্যাটফর্মে আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার এই দীর্ঘ 18 বছরের ক্যারিয়ারে মানুষ যখন ছুটে চলছে অন্যের, নিজের জন্যই আসলে কাজ করেছে সবাই, প্রত্যেকেই। আমি ছুটে চলছি আসলে অন্যের স্বপ্ন পূরণ করার জন্য। এটাকে ক্যারিয়ার এবং এটাকে ভালো লাগা। তো সেইখানে যখন আমি careercare.com, এই যে ক্যারিয়ার এবং কেয়ার তার সাথে .com, আমার এটা কেন যেন আমাকে খুব কানেক্ট করেছে। আমি যখন শুনেছি তখনই আমার খুব ভালো লাগছে এবং খুব কানেক্ট করেছে আমাকে, যে আমি যেটা নিয়ে কাজ করছি, যেটা ভালো লাগা, হ্যাঁ, সেইটাতেই আমি আজকে ইনভিটেশন পেলাম। তাই আমি আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যেটা আমার পছন্দের বিষয় সেরকম কিছুতেই আমার জন্য ইনভিটেশন আসলো। আমি আসলেই খুব আমি থ্যাঙ্কফুল টু ইউ। থ্যাংক ইউ এটিএম স্যার। আমরা এরপরে চলে যেতে চাই, আমাদের আরেকজন অতিথি উপস্থিত রয়েছে, জামালউদ্দিন জামি স্যার। উনি আছেন ডিরেক্টর অফ ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিস, সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। এর পাশাপাশি স্যার আসলে একজন কর্পোরেট ট্রেনার, স্বনামধন্য কর্পোরেট ট্রেনার, এবং হি হ্যাজ এ হিউজ প্রোফাইল অন পাবলিক স্পিকিং। সেটি নিয়েও আমরা আজকে জানার চেষ্টা করবো কিছুটা। এমন একটি সাবজেক্ট আমরা আজকে সিলেক্ট করেছি, সেটি আমরা একটু আমি বিতর্কের মানুষ, যার কারণে একটু ডেফিনেশনের দিকে আমি যেতে চাই। যে কোনো বিষয় নিয়ে আমরা যখন বিতর্ক করি তখন আসলে বিষয়টিকে আমরা ডিফাইন করি। সো আমরা দুইজন মানুষকে পেয়েছি, একজন একেবারে ইংলিশ নিয়ে কাজ করেন, সেখানে আমি ওনাকে যেই ভাগটুকু দিয়েছি এখান থেকে সেটি হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি। আর পরের যে পার্টটুকু সেটি হচ্ছে কর্পোরেট ট্রেনার হিসাবে আমি জামি স্যারের কাছে যেতে চাই, সেটি হচ্ছে প্রফেশনাল সাকসেস। যদিও দুটো ডিফারেন্ট পার্ট, এখানে আমি দুটো পার্টকে কনভেনশন বা কানেক্ট করার আগে একটু আলাদাভাবে আমি একটু জেনে নিতে চাই। আমি এটিএম স্যারের কাছে যেতে চাই, ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে আপনি কি কি বলতে চাচ্ছেন আসলে, বা কি বোঝাচ্ছেন এটা? আমি মনে করি যে আসলে পুরো বাংলাদেশ আমরা যেভাবে ভাবি, পুরো বিশ্ব কিন্তু সেভাবে ভাবে না। আমার মনে হয় যেটা, আমরা বাংলাদেশকে একটা আলাদা আইসোলেটেড একটা কান্ট্রি অনেকে মনে করি। আমরা বলবো যে এখন পুরো পৃথিবী কিন্তু একটা বিশ্বগ্রাম, একটা গ্লোবাল ভিলেজ। যদি সেইটা আমরা না ভাবি তাহলে এই দেশের, সত্যি কথা বলতে গেলে, আমাদের অর্থনীতিতে আরো একটা বড় গতি এটা আনা সম্ভব না। এবং সেটাতে আমাদের ব্যর্থতা রয়েছে কিভাবে জানা, আমাদের চিন্তা ভাবনাতেই আমরা মনে করছি আমরা একটা আলাদা দেশ। আমরা অবশ্যই একটা সভরেন কান্ট্রি, কিন্তু যখন যখন এমন একটা গতিতে চলছে তখন পুরো বিশ্ব একটা গ্রাম। এই বিশ্বায়নের যুগে
আমাদেরকে কিন্তু ভাবতে হবে ওই বিশ্বের ওই বা ওই গ্রামের, একটা গ্রামে কিন্তু দুইটা ভাষা না, একটা গ্রামে কিন্তু একটা ভাষাতে কথা বলে। তো ওই গ্রামের ভাষাটা কি? এই যে বিশ্বগ্রাম, এই বিশ্ব গ্রামের ভাষাটা কি? একটা কমন ল্যাঙ্গুয়েজ, এবং সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংরেজি, সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। তো সেটাতে যদি কেউ দক্ষ হয়, এই বাংলাদেশের একটা ছেলে মেয়ে কেউ বেকার থাকবে না ইনশাল্লাহ। আমি দেখেছি এই যে আপনি দেখেন পত্রপাতি খুলে দেখেন 2.6 মিলিয়ন এডুকেটেড আনএমপ্লয়েড। হ্যাঁ, এডুকেটেড যারা তারা আনএমপ্লয়েড আছে। এখন এডুকেটেড আনএমপ্লয়েড এই কথাটা কেমন লাগে? তারা কিন্তু এডুকেটেড আবার আনএমপ্লয়েড। এখন আমি বলবো যে এখন আপনি বলতে পারেন যে কেউ কেউ বলবে তর্কের খাতিরে সরকারের দোষ, কেউ কেউ বলবে যে আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ, কেউ কেউ বলবেন যে সমাজের দোষ, কেউ বলবেন যে প্যারেন্টসের দোষ। অনেকে কিন্তু আমরা দোষ কিন্তু দিবই কেন কাউ না কাউকে, আমিও দোষ দিব, কিন্তু আমি দিচ্ছি ইন্ডিভিজুয়ালের দোষ। আমি দিচ্ছি কাকে দোষ দিন জানেন? ওই পার্টিকুলার ওই ওই স্টুডেন্টের। এই 26 লক্ষ বেকার প্রত্যেকেই তোমরা নিজেরা তোমরা দায়ী। তোমরা যারা বলছো যে তোমরা শিক্ষিত বেকার দায়ী। কারণ আমি নিজে তো জব পেয়েছি, আমি কারো রেফারেন্স ছাড়া, ট্রাস্ট মি, আমি কোনো রেফারেন্স ছাড়া জব পেয়েছি। এবং আমি একসঙ্গে 8টা জব পেয়েছিলাম যখন আমি দেশের বাড়ি থেকে, আমি ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে লেখাপড়া করি, এসে আমি একসঙ্গে প্রায় একই কাছাকাছি সময়ে 8টা জব পাই। আমাকে সিলেক্ট করতে কোনটা নিব কোনটা, আমি কোথাও একটা রেফারেন্স আমি দিই নাই, কারোর কোনো হ্যালো ফোন টেলিফোন কিছু নিই নাই। তা আমি দেখেছি আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আমি একজন এমবিএ, এরকম অনেক বিএসসি ইঞ্জিনিয়ার দেখেছি আমি একসঙ্গে ছিল। তার মানে আমি আর সে, তার মধ্যে পার্থক্য কিন্তু নাই। আমিও বিএসসি ইঞ্জিনিয়ার, সেও বিএসসি ইঞ্জিনিয়ার। আমি একজন এমবিএ, উনিও একজন এমবিএ। আমি ইন্ডিয়া থেকে লেখাপড়া করেছি, একজন করেছেন হয়তো আরো অন্য একটা দেশ থেকে, আরেকজন মালয়েশিয়া থেকে, আরেকজন অন্য দেশ থেকে। আচ্ছা, দেশ থেকেও করেছেন অনেকে। কিন্তু পার্থক্য কোথায়? সবগুলোতে দেখলাম রিটেনটা হচ্ছে ইংরেজিতে, ভাইবাটাও ইংলিশে হচ্ছে, পরে তারা বাংলায় আসছেন কেউ কেউ। এখন রিটেনে টিকতে পারছে না, তাকে তো ভাইবা পর্যন্ত যেতে দিচ্ছে না। তার ভাইভাতে যখন সে ইমপ্রেস করতে পারছে না, তাকে নিচ্ছে না। হ্যাঁ, কিছু আপনি বলতে পারেন রেফারেন্সে কাজ করে, কিন্তু আমি দেখলাম 70% এর বেশি তো রেফারেন্স ছাড়া কাজ করে। আমি ধরলাম 20%, 30% রেফারেন্সে কাজ করে, তার রিক্রুট হচ্ছে। আমি নিজেও একটা বড় প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা ছিলাম, আমাদের কিছু রেফারেন্স কাজ করেছে, কিছু নেপোটিজম কাজ করে নাই তা না। প্রতিষ্ঠানের অমুকের ডিরেক্টর সাহেবের, অমুকের মালিকের অমুক পক্ষ, এটাও কিছু কিছু থাকে। কিন্তু আমরা মোর দ্যান 80% কাজ করতাম একদম রেফারেন্স ছাড়া, কখনো কখনো 90% বেশি রেফারেন্স ছাড়া, কখনো কখনো 100% রেফারেন্স ছাড়া। তাহলে এখন বলেন সেখানে কি ব্যাপারটা কি হচ্ছে? ইংরেজি লাগছে তো, আমার ফিজিক্স আমার লাগবে না, আমার এখন কেমিস্ট্রি এখানে লাগছে না, আমার প্রতিষ্ঠান গ্রোথের জন্য আমার এখানে পার্টিকুলার ম্যাথও দরকার হচ্ছে না, আমার লাগছে ইংরেজি দক্ষতা, সাধারণ যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই হচ্ছে। আমি এই জন্য বলছি, আমার দৃষ্টিভঙ্গিতে হচ্ছে বেকার মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাইলে এই গ্লোবাল এই ল্যাঙ্গুয়েজটা, ইন্টারন্যাশনাল এই ল্যাঙ্গুয়েজটা, তাকে দক্ষ হতে হবে। এবং যদি দক্ষ হয়, আমি আপনাদেরকে আজকে সরাসরি বলছি, যদি কেউ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, যেটা আমি 18 বছর নিজে পড়াচ্ছি বা আমি প্রশিক্ষণ দিচ্ছি, যদি কেউ এখানে 8 পাই আউট অফ 9, কোথাও জব না পেলে আমি জব দেবো ইনশাল্লাহ। দ্যাটস গ্রেট। মানে আসলে খুব ছোট করেই যদিও বলেছেন, আরো বিস্তারিত আমরা যাবো, ডিটেলিং এ যাবো। তার অবশ্য একটা রেফারেন্স তারপরেও দিয়েছেন, সেটা হচ্ছে ইংলিশ। সো ইংলিশ ইজ ইউর রেফারেন্স টু গেট এ গুড জব। হ্যাঁ, মানে দ্যাটস গ্রেট। তারপরে আবার বলেছে স্যার হচ্ছে, ইফ ইউ গেট 8 অ্যাবভ ইন আইএলটিএস ইউ উইল গেট এ জব। সো কনফার্মেশন, জব কনফার্মেশন অলসো দেন। আমি একটু বিশেষ দর্শক বা আজকে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, তাদেরকে আমি একটু আনন্দের খবর দিয়ে রাখি। দূরবীন.com থেকে একটি গিফট রয়েছে আমাদের 3জন সেরা প্রশ্নকর্তা এবং যারা ভালো কমেন্ট করতে পারবেন তাদের জন্য। তো এটি অ্যানালাইসিস করে তাদের গিফটটি তাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে যারা আমাদেরকে দেখছেন তাদের জন্য এটা একটি উপহারের ব্যবস্থা। তো নাথিং ফ্রি ইন দিস ওয়ার্ল্ড এক্সেপ্ট দ্য টার্ম ফ্রি। হ্যাঁ, আমি এই কথাটি বলে থাকি আমার বাচ্চাদেরকে। আচ্ছা, যাই হোক, আমি পরে চলে যেতে চাই যে বিষয়টিতে আমরা বলছিলাম যে প্রফেশনাল। আমি জামালউদ্দিন জামিল স্যারের কাছে জানতে চাই, আসলে প্রফেশনাল সাকসেস বলতে স্যার কি বলতে? প্রফেশনাল সাকসেস কঠিন একটা প্রশ্ন। সাকসেসের কোনো ডেফিনেশন ওইভাবে ডিরেক্টলি হয় না।
আমি যদি কিছু নাও করি তাও আমি সাকসেসফুল হতে পারি, আমি ওদিকে যাচ্ছি না। আমি একটু ম্যাটেরিয়ালিস্টিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে চাই গোটা বিষয়টাকে। একটা স্টাডি করা হয়েছিল ব্রিটিশ কাউন্সিল ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট, তারা স্টাডি করেছিল 2016 এর দিকে, and that shows that প্রায় 47% বাংলাদেশি গ্রাজুয়েটস আর আনএমপ্লয়েড। তার মানে আমরা যদি একটু বাস্তবে দেখি, প্রায় হাফ অফ দ্য গ্রাজুয়েটস তাদের পড়াশোনা শেষ করার পরে চাকরির বাজারে যখন যাবে, রিয়ালিটি বলছে চাকরি পাবে না। এটা ছিল আরো আগের কথা। পোস্ট প্যান্ডামিক বিষয়টা আরেকটু গুরুতর হয়ে গেছে, সিরিয়াস কেসে আমরা চলে যাব, বিকজ লট অফ কোম্পানিজ উইল বি শাটেড ডাউন, মার্জ হয়ে যাবে। তো সেই জায়গায় এমপ্লয়মেন্ট অবশ্যই কমবে। অনেকগুলো প্রতিষ্ঠান অলরেডি ছাঁটাই শুরু করেছে। সো আরেকটু রূঢ় বাস্তবতার দিকে আমরা যাচ্ছি। 2018-র দিকে একটা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, আপনারা সবাই জানেন এটা। ডেলি বেসড একটা ইংলিশ নিউজ পেপার, তারা একটা রিপোর্ট পাবলিশ করেছিল, অ্যান্ড দ্যাট শোজ বাংলাদেশ বিকেম 4th রেমিটেন্স জেনারেশন সোর্স ফর ইন্ডিয়া। খুবই অ্যালার্মিং একটা বিষয়। বাংলাদেশ একটা ছোট্ট কান্ট্রি, যেখানে এত মানুষ, প্রায় 47% বাংলাদেশি গ্রাজুয়েটস চাকরি পাচ্ছে না, সেখানে বাংলাদেশ কিভাবে ইন্ডিয়ানদের জন্য রেমিটেন্স জেনারেশন সোর্স হয়, মাই গুডনেস, আমার এটা মানে চিন্তায় আসে না। তবে আমি যেহেতু কর্পোরেটে কাজ করি এবং কর্পোরেট ট্রেনিং করাতে গিয়ে বেশ বড় বড় কিছু কর্পোরেট হাউসের সাথে কাজ করতে হয়েছে, এবং আমি এটা দেখেছি, ফিল করেছি, এবং কাজ থেকে উপলব্ধিটা এসছে। এরপর থেকে আমার কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া এবং সোসাইটির জন্য, একটু আগে মাহমুদ ভাই সুন্দর করে বলছিলেন যে আমি তো, মানুষ তো সবাই নিজের জন্য কাজ করে, আমি 18 বছর ধরে উনি কাজ করছেন মানুষের জন্য। দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাটস অফ। এই জায়গাটা আমাদের সবার কাজ করা উচিত, এই জায়গাটায়। তো যে জিনিসটা স্ট্যাটিস্টিক্স যেটা দিলাম, 47% বাংলাদেশি গ্রাজুয়েটস চাকরি পাচ্ছে না, সেখানে বাংলাদেশ বিকেম 4th রেমিটেন্স জেনারেশন সোর্স ফর ইন্ডিয়া। এই কয়েকদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার সংসদে দাঁড়িয়ে তার মানে খুব একটা কনসার্ন শো করেছেন, এবং সে মনে হচ্ছিল অনেক বেশি ক্ষুব্ধ যে এত বেশি ইন্ডিয়ান ভ্যালিড ইনভ্যালিড বাংলাদেশে কাজ করছে। আজকে এখানে দাঁড়িয়ে আমি যখন বলছি, আমি বলছি না ইন্ডিয়ানদের এগেইনস্টে, বহু শ্রীলঙ্কান কাজ করছে আমাদের কর্পোরেট গুলোতে। আমার মনে আছে আমি 2017-তে একটা, হ্যাঁ ওটা ইন্ডিয়ান কোম্পানি ছিল, টপ ম্যানেজমেন্ট যারা সব ইন্ডিয়ান, টপ ম্যানেজমেন্টে যারা সব ইন্ডিয়ান, শুধুমাত্র নিচের লেভেল গুলোতে চাকরি করছে আমাদের লোকাল কিছু মানুষজন। কিছুদিন আগেও ইনফ্যাক্ট আমার একটা ছোট ভাই কাজ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, টেক্সটাইল, এবং খুবই ভালো একটা কোম্পানি। সেখানে টপ লেভেলে যারা আছেন, 80% এমপ্লয়িজ যারা আছে তারা হলো বিদেশি, এবং তাদের মধ্যে অধিকাংশই ইন্ডিয়ান। কিছু আছে শ্রীলঙ্কান, কিছু আছে চাইনিজ। আর সেখানে বাংলাদেশি যারা আছে, যদি বাংলাদেশি একটা ডিপার্টমেন্টের হেড হতে পারে, সে এইচআর হেড বা সাপ্লাই চেইনের হেড, সে যদি 8 লাখ টাকা স্যালারি পায়, তাহলে যিনি বিদেশি তার স্যালারি হয় 24 লাখ টাকা। তার মানে তার থেকে 3 গুণ বেশি স্যালারি পায় যে বাইরে থেকে আসে। হ্যাঁ, এটা নাকি কোম্পানির পলিসি, যে বলতে যদি কোনো বাংলাদেশি ওই ইন্ডিয়াতে যায় তাহলে তাকেও 24 লাখ টাকা দেওয়া হয়। আলটিমেটলি ওদের পলিসিটা এমন যে কোনো বিদেশি ওই দেশে চাকরি করতে পারে না। 3-3 বার সার্কুলার দিতে হয়। ইন্ডিয়ার আমি এমপ্লয়মেন্ট পলিসি বলছি, সেখানে লোকাল দিয়ে যদি ফিল আপ করা যায়, সার্কুলার দিতে হয়, এবং সেখানে পাওয়া যায়নি এই মর্মে ঘোষণা দিয়ে তারপরে তারা বিদেশি নিয়োগ করতে পারে। একটা পোস্টের এগেইনস্টে তাদের সার্কুলার দিতে হয়, লোকাল প্রথমে ট্রাই করবে, লোকাল যদি পাওয়া না যায়, 3-3 বার সার্কুলার হওয়ার পরে দেন তারা ঘোষণা দেবে পাওয়া যাচ্ছে না, দেন এক্সপার্ট হিসেবে তারা বিদেশে রিক্রুট করতে পারে। আর আমাদের এখানে ফার্স্ট প্রায়োরিটি থাকে বাইরে থেকে। তো আমি যদি এইচআর কমিউনিটি, যেহেতু আমি আমার পরিচয়টি দিয়েছেন, আমি ইউনিভার্সিটি কাজ করছি, ডিরেক্টর ক্যারিয়ার এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেস, আই হ্যাভ টু মেইনটেইন আ ভেরি গুড রিলেশনশিপ উইথ এইচআর কমিউনিটি। সো আমি তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে আমার ইউনিভার্সিটিতে নিয়ে এসেছি। ইনফ্যাক্ট আমি যেহেতু এইচআর কমিউনিটির সাথে ভালো সম্পর্ক আছে কর্পোরেট ট্রেনার হিসেবে, সো তাদের সাথে যখন কাজ করি আমি এই প্রশ্নটা করি যে ওয়াই ডু রিক্রুট ফরেনার্স, যেখানে আমাদের এত গ্র্যাজুয়েটসরা চাকরি পাচ্ছে না। তো তাদের কমন কিছু আনসার থাকে। ইনফ্যাক্ট তারা যখন আমার কাছে কিছু রেজুমে চায়, সেই ক্ষেত্রে তারা বলে দেয় যে এমন কিছু সিভি আমাকে দেন যে যেন একটু আউটস্পোকেন হয়, সে যেন একটু ভালো স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারে, সে যেন ইংলিশটা ভালো জানে, ড্রাফটিংটা যেন তার ভালো জানা থাকে, অ্যাটলিস্ট আমার মান সম্মান যেন থাকে বসদের কাছে, ইন্টারভিউ বোর্ডে যেন একেবারে খ্যাত মার্কা ইংলিশ যেন না বলে।
এমন যেন না হয়। সো এই কিছু বিষয়গুলো প্যারামিটার দিয়ে দেয়। যখন আমি প্যারামিটার ধরে বাঁচতে যাই আমার সিভি ব্যাংক থেকে, দেখা গেল আমি হাতে গোনা একটা দুটো পাই, মাঝে মাঝে পাই না, বিকজ রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারছি না। সেম থিং তাদেরকে যখন এই প্রশ্নগুলো করি, কেন আপনি আমাদের গ্রাজুয়েটদের রিক্রুট করছেন না, কেন আপনি শ্রীলঙ্কান ইন্ডিয়ানদেরকে রিক্রুট করছেন, তো অনেকগুলো আনসার আছে, টেকনিক্যাল নো হাউ তো আছে। পাশাপাশি যে জিনিসটা তারা বলে যে আমার প্রোডাক্টটা, আমার সার্ভিসটা, আমার কোম্পানিকে রিপ্রেজেন্ট করা, আলটিমেটলি মাল্টিনেশনাল কোম্পানি বা লোকাল মাল্টিনেশনাল কোম্পানি বাইরে যদি রিপ্রেজেন্ট করতে হয়, প্রোডাক্টটা সেল করতে হয়, দে হ্যাভ টু হ্যাভ কমিউনিকেশন স্কিল। শুধু বাংলায় না, ইংরেজিতে কমিউনিকেট করতে জানতে হবে তাকে। সি, আপনি ওয়ান্ডারফুল একটা টাইটেল দিয়েছেন এখানে, যে ইংলিশ প্রফিসিয়েন্সি ফর প্রফেশনাল সাকসেস। তার মানে কি, সাকসেস তো পরের বিষয়, তার আগে আমার এন্ট্রি লেভেলে ঢুকতে গেলে আমার দরকার হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সিটা। যদি এই জায়গায় আমরা পিছিয়ে আছি, একটু না অনেক বেশি পিছিয়ে আছি। I am involved with Toastmasters International. আপনারা জানেন Toastmasters International is called the largest platform in the world where people can practice communication, leadership and public speaking skills. So Toastmasters International এর একটা ক্লাবের প্রেসিডেন্ট আমি, একটা এরিয়ার আমি ডিরেক্টর। সেই হিসেবে কাজ করতে গিয়ে আমি যদি স্পিচ কম্পিটিশন নিয়ে কাজ করি, লোকালি না ইন্টারন্যাশনালি, সো আই হ্যাভ টু ইন্টারাক্ট উইথ পিপল। লাইক আমরা পার্ট হলো 3টা দেশ মিলে একটা ডিস্ট্রিক্ট, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান। সো আমরা সেটার পার্ট। কাজ করতে গিয়ে আমাকে, যখন আমি ইন্ডিয়ানদের সাথে কাজ করতে যাই, নেপালিজদের সাথে কাজ করতে, মাই গুডনেস, দে আর মাল্টিলিঙ্গুয়াল। তারা যখন ইংরেজি বলে মনে হচ্ছে হিন্দির মতোই বলছে। হ্যাঁ, তারা হয়তো দে আর নট দ্যাট মাচ সিরিয়াস অ্যাবাউট প্রনাউন্সিয়েশন আর ফোনেটিক্স এর ওই ইয়েটা নিয়ে, বাট দে আর ওয়েল আর্টিকুলেটেড। দে ক্যান, I mean, they know how to convey the message, they know how to make people understand. So এই জায়গাটা তারা অনেক বেশি এগিয়ে আছে, আমরা এই জায়গাটা অনেক বেশি পিছিয়ে আছি। সো এই জায়গাটা যদি আমরা কাজ না করতে পারি, ল্যাঙ্গুয়েজ যদি আমরা ডেভেলপ না করতে পারি, হ্যাঁ আমাদের একটা ড্রব্যাক আছে, আমরা মনোলিঙ্গুয়াল কান্ট্রি, আমরা বাংলায় সবকিছু আমাদের। ইন্ডিয়ানরা এই জায়গায় এগিয়ে আছে যেহেতু ওরা মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি। নেপালিজরা এগিয়ে আছে বিকজ তাদের অনেক বেশি টুরিস্ট তাদের ওখানে ভিজিট করে। ইভেন আমি গত বছর ভুটানে গিয়েছিলাম, সেখানে ওরা ওদের ভুটানিজ ল্যাঙ্গুয়েজ তো জানেই, হিন্দি এবং ইংলিশ একই রকম ভাবে। তার মানে ভুটানিজ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ একই রকম ভাবে তারা জানে, বিকজ দে হ্যাভ টু ডিল লট অফ টুরিস্ট। সেই জায়গাটা তারা ডেভেলপ করেছে। আমরা এই জায়গাটা অনেক বেশি পিছিয়ে আছি। যদি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য কম্পিট করতে চাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি আনা ছাড়া বিকল্প নেই। হ্যাটস অফ আবারও মাহমুদ ভাই, লম্বা সময় ধরে কাজ করছেন এই জায়গাটা নিয়ে। সো আমার এই উপলব্ধি থেকে আমিও চেষ্টা করছি অ্যাওয়ার করতে। আমি যেখানেই যাই, আমি মোটামুটি আই হ্যাভ ভিজিটেড মোস্ট অফ দ্য ডিভিশনস অফ বাংলাদেশ। আই ট্রাই টু কনভে দিস মেসেজ, ইউ নিড টু বি স্কিলড ইনাফ, কম্পিটেন্ট ইনাফ টু ফাইট এগেইনস্ট ফরেনার্স, যেটা গ্লোবাল মার্কেটের জন্য নিজেকে তৈরি করার, শুধু লোকাল মার্কেটের জন্য না। সুপার সুপার, এত ক্লিয়ারলি, যেটি অবশ্য অনেক বড় এরিয়া কভার করে ফেলেছে। সেটি বলেছেন যে এন্ট্রি লেভেল, আমি ওই জায়গাটুকুই ধরতে চাই। বলেছে যে সাকসেস আসলে এমন একটি বিষয় যেটির কোনো প্যারামিটার নেই, কোনো মানে এন্ডলেস গোল, যদি আমরা এইভাবে বলি। আচ্ছা, ভেরি গুড। তাহলে এন্ট্রি লেভেল, আমার মনে হয় এটিএম স্যার একেবারে এন্ট্রি লেভেল নিয়ে কাজ করতেন। 18 বছর ধরে উনি আইএলটিএস শেখাচ্ছেন, এবং একটা মেজর পোর্শন যদিও ওনার কাছে যারা বাহিরে পড়াশোনা করতে চান, দেশের বাহিরে অ্যাব্রোড পড়াশোনা করতে চান, তারা যান। এর বাহিরেও আমি দেখেছি মাহমুদ স্যারের কিছু প্রোগ্রাম আমি দেখেছি, আমি শুনেছি সেখানে ফ্রি কনসালটেন্সি করেন, মানে যেটি জামিন স্যার বলছিলেন, মানে thanks to you and we are really grateful to you for this kind of support. What exactly we need to give for this generation? যে জায়গাটা আমরা কম্পিটেন্ট করতে যদি চাই, যেটি বলছিলেন 2018 সালের যে রিপোর্টটি, সেই রিপোর্টটি যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আমাদেরকে আসলে এই জায়গা থেকে হাত দিতে হবে। আমি একটু এটিএম স্যারের কাছে যেতে চাই। এন্ট্রি লেভেল, আসলে আমরা প্রফেশনাল সাকসেস থেকে আবার নিচে নেমে এসেছি। আসলে দ্যাটস গ্রেট যে আমরা আবার শুরু থেকে শুরু করছি। এই এন্ট্রি লেভেলটা আসলে কিভাবে সম্ভব? আমার মনে হয় যদি এন্ট্রি লেভেলটাকে আপনি যদি একটু ডিফাইন করে আমাদেরকে যদি একটু ভালো করে বুঝিয়ে দেন যে এই লেভেলে এইভাবে প্রিপারেশনটা নিলে দে উইল বি মোর কম্পিটেন্ট দ্যান বিফোর, তাদের স্কিলসটা বা প্রফিসিয়েন্সিটা প্রথম থেকেই ডেভেলপ করবে।
ফার্স্ট আই উইল সে সাম অফ দ্য থিংস এন্ড আমি একটু ওই জামি ভাইয়ের কথা একটু অ্যাড করে নিচ্ছি, কারণ জামি ভাই একটা খুব সুন্দর একটা কথা বললেন যে এই যে বাংলাদেশে এসে যখন ইন্ডিয়ানরা, শ্রীলঙ্কানরা একটা বড় একটা অংশ তারা নিয়ে যাচ্ছেন, আমাদের টাকা তারা নিয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু তারা নিয়ে যাচ্ছেন তা বলছি না, আমি বলবো উই আর লেটিং দেম ডু, উই আর লেটিং দেম টেক অ্যাওয়ে। এখন আমরা দিচ্ছি তাই তারা নিচ্ছে, আমরা সুযোগ করে দিচ্ছি বলে দিচ্ছে, কেন আমাদের ইনএবিলিটি, আমাদের ক্যাপাবিলিটির বাইরে, আমরা কেপাবল না ওটাকে রাখতে, নিজেরটা আমরা রাখতে পারছি না। তো আমরা বলি না স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। ব্যাপারটা হচ্ছে যে আজকে আমার সম্পদ রক্ষা করার মতো আমরা কেপাবল না। আমার দেশের এই সেক্টরগুলো, এই কোম্পানিগুলো, এই অর্গানাইজেশন টিকিয়ে রাখার জন্য উই আর নট কেপাবল অফ। আমরা কেপাবল না বলে তখন আমরা কি করছি, তখন আমরা কি হলে বাধ্য হচ্ছি, তখন আমরা been forced to hire people who are educated, we think that competent more than actually our people. এখন সেই ক্ষেত্রে আমরা কি করছি, we are hiring Indians, we are hiring Africans, even we are hiring Nepalese, Bhutanese, Sri Lankans and all. আমরা তো করছি, তাদেরকে নিচ্ছি। আমি আমার একটা জীবনের ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। জামি ভাই একটা কথা বললেন না যে ওখানে ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশিদের নেওয়া, তারাও ভালো জব পেতে পারেন, তারাও ইনকাম করতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে ওরা কিন্তু নিতেই চায় না। আমি আমার লাইফ থেকে বলছি, সেটা হলো সম্ভবত এটা 2003 বা 3 কথা, তখনকার কথা বলছি আমি। আমি তখন ইন্ডিয়াতে, আমি তখন একটা ব্যাংকিং সেক্টরে জব করি, এবং তখন আমি ওখানে আমার ব্যাচেলার শেষ করার পরে ওখানে আমি ব্যাংকিং একটা সেক্টরে জব করি। আমি কোম্পানিটার নাম না বলি, যেটা ছিল মূল কাজটা হচ্ছে ব্যাংকিং। তো এখন বিভিন্ন ব্যাংকের সাথে লিয়াজো মেইনটেইন একটা ব্যাংকিং, ওই ব্যাংকিং এ যখন আমি আছি, এবং এটা একটা বড় কোম্পানি, এটা একটা বলবো যে পুরো ইন্ডিয়াতে একটা ন্যাশনাল একটা কোম্পানি ছিল, সেই অর্গানাইজেশনে আমি যখন জব করি এবং তারা আমার পরে হ্যাপি হয়ে আমাকে, আমি যখন বাংলাদেশে আসি তখন আমার ভিসা শেষ হয়ে যায়। তো আমি ওই ভিসা যখন আমার শেষ হয়ে যায়, আমার আসলে স্টুডেন্ট ভিসা ছিল, এরপরে আমি বললাম যে ঠিক আছে, আমার তো ভিসা শেষ হয়ে যাচ্ছে, আমাকে যেতে হচ্ছে, আমাকে বাংলাদেশে ব্যাক করতে হচ্ছে। তখন উনি বললো ঠিক আছে, বাংলাদেশ ব্যাক করার সময় আমি বললাম তাহলে আমি যেখানে জব করছি, তাহলে আমার এখানকার আপনাদের কিছু স্ট্যাটাস দেন, যে আমাকে এমন কিছু দেন, এমন কিছু পেপারস দেন, যে পেপারসের কারণে আমাকে ওরা নেবে। ওনারা তখন কি করলেন, একেবারে লিগ্যাল ডকুমেন্ট দিলেন, অর্গানাইজেশনের জন্য যা যা দরকার, মানে তারা চাচ্ছিল যে আমাকে নিতে, আমি যেন কন্টিনিউ করি, আমি কিন্তু অলরেডি ছিলাম তাকে, এবং সেখানে আমি কন্টিনিউ করার জন্য তারা আমাকে ওখানকার আরো 2 বছর বা 3 বছরের তাদের চাকরির সাথে আমাদের যে একটা চুক্তি, এটা মেয়াদ উনি বৃদ্ধি করে আমাকে দিলেন, ওই পেপারসও দিলেন, এবং আমার কম্পিটেন্স নিয়ে তারা বেশ বড় একটা সামারি লিখলেন, এবং সেই সামারিটাতে আমার সবকিছু তারা ফুটিয়ে তুললেন। তারপরে তারা বললেন আমরা তাকে মনে করছি, তাকে দিয়ে আমাদের এই অর্গানাইজেশনের অনেক উপকার হবে এবং তাকে ভিসা দেওয়া উচিত, এইসব রেকমেন্ডেশন দিয়ে তারা কিন্তু লেটার দিয়ে দিলেন। এবং তারপরে আমি যখন ইন্ডিয়ান হাই কমিশনে জমা দিলাম বাংলাদেশে আসার পরে, আমি সাবমিট করলাম, এবং তখন সবাই লাইনে দাঁড়াচ্ছে আমার জন্য আলাদা, এবং আমি ওই লাইনে মনে হয় আমি সহ আরেকজন ছিল, 2 জন, আমার মনে আছে যে আমি সহ আরেকজন ছিল, 2 জন আমরা। এবং আমি যখন সাবমিট করলাম, ওই লাইনে আর কেউ নাই, ওদিকে কিন্তু বিশাল বড় লম্বা লাইন। হ্যাঁ, মানে দ্যাট ওয়াজ লং কিউ আই হ্যাভ এভার সিন। মানে কেউ দেখলাম যে অনেক এত লম্বা যে কয়েকটা আপনার গুলশানের কথা বলছি, তখন বেশ অনেক দূর পর্যন্ত তাদের এই লাইন ছিল, এবং অনেকে ওখানে ওই শোয়ার ব্যবস্থা পর্যন্ত করছিল যারা ভিজিট পেশায় যাবে, এত বড় লম্বা লাইন। আর আমার লাইনে মাত্র 2 জন যারা চাকরি প্রত্যাশী, মানে যাদের অলরেডি রেকমেন্ডেশন লেটার আছে। তা আমি যখন গেলাম তখন উনি বললেন যে ঠিক আছে, আপনাদেরটা রাখছি, আমরা আপনাকে পরে জানাবো। পরে আমাকে আমার নাম্বারে ফোন করে জানানো হলো যে আপনার সাথে দেখা করবেন আমাদের ডেপুটি হাই কমিশনার। এবং কি হলো, ডেপুটি হাই কমিশনার নিজে আমার সাথে দেখা করেছেন। দেখেন, ইন্ডিয়ান মানে একজন হাই কমিশনার বা ডেপুটি হাই কমিশনার, উনি কিন্তু সাধারণত একজন ভিসা সিকারের সাথে দেখা করেন না। আবার বলছি, তার সাধারণত কিন্তু ভিসা সিকারের সাথে দেখা করেন না, কিন্তু উনি ডেপুটি হাই কমিশনার, উনি কিন্তু হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত, এবং ওনারা কিন্তু নিজেদেরকে খুব বড়ই মনে করেন। আসলে তারা তাই, একটা হাই কমিশনার মানে অনেক বড় কিছুই। তারা কিন্তু সাধারণত, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন জব সিকার ইন ইন্ডিয়া, সেখানে আমাকে কিন্তু এটা করার কথা না।
যেহেতু এত ভারী ভারী লেটার দেওয়া, রেকমেন্ডেশন লেটার দেওয়া, ভারী ডকুমেন্ট দেওয়া, সেখানকার চাকরির সব কিছু দেওয়া, তখন তারা আমাকে তখন কি করবেন, আমাকে যদি রিফিউজ করেন তাহলে কিভাবে করা যায়। তখন উনি নিজে আমাকে ডেকে তার মানে অফিস রুমে আমাকে ডেকে নিলেন এবং একদিন আমার সাথে অনেকক্ষণ সময় দিলেন। আমার মনে আছে, আমার মনে হয় প্রায় 20 থেকে 25 মিনিট উনি আমাকে ব্যাখ্যা করলেন কেন আমাকে রিফিউজ করছেন। উনি আমাকে রিফিউজ করলেন, উনি রিফিউজ করার মধ্যে কয়েকটা কথা উনি বললেন। উনি বললেন, there are a lot of Indians seeking jobs and not even getting the opportunity. এবং তুমি সেখানে যাচ্ছ, and we don't need any Bangladeshi people to work there. হ্যাঁ, you can get hire people, Indian people, because you have lack of efficiency and all. উনি আমাকে খুব ভালো করে বললেন, তোমাদের এখানে এফিসিয়েন্সির অভাব আছে, তোমাদের এখানে অনেক ঘাটতি আছে, নলেজের ঘাটতি আছে, মানে ল্যাঙ্গুয়েজ ঘাটতি আছে। You can hire people from India, but we don't need any people from your country. এই কথাগুলো লাস্টে উনি কিন্তু আমাকে কনক্লুশনে দিলেন। এর আগে উনি অনেক কিছু ব্যাখ্যা করেন। আমি বললাম যে দেখো, আমি যে কম্পিটেন্ট এটা কিন্তু শো করছে তারা তারা আমাকে রেকমেন্ডেশন লেটার দিয়েছে তোমার কান্ট্রি থেকে, তারা আমাকে বলেছে যে দেওয়ার জন্য, তারা আমাকে মেয়াদ দিচ্ছে যে 3 বছর সেখানে চাপ করবে। উই নিড হিম, হ্যাঁ, ফর দিস পার্টিকুলার অ্যাসাইনমেন্টস এন্ড দ্য থিংস দ্যাট হি অ্যাকচুয়ালি he so far fit for, and he's the right fit for the job that we set for. আমাকে এই কথাটা বলার পরেও উনি আমাকে দিবেন না, নিবেন না, ভিসা রিফিউজ করলেন এবং আমাকে প্রায় 20 থেকে 25 মিনিট উনি ব্যাখ্যা করলেন। তারপরেও ডেপুটি হাই কমিশনার, আমি এই জন্য কেন বললাম, গল্পটা বললাম এই জন্য, আমার লাইফ থেকে নেওয়া। আমাকে কিন্তু ওনাদেরকে ইমেল করলাম, ইমেল করার পরে উনি বললাম যে আমাকে দেয় নাই, আমাকে রিফিউজ করেছে। উনি তখন বললেন যে কেন রিফিউজ করলো, আপনি তাহলে আপনি এক কাজ করেন। ওরা আমাকে এটাও বলেছে যে ঠিক আছে আমরা এটা নিয়ে আমরা লড়বো, এটাও আমাকে বলেছেন। আমার ইমিডিয়েট বস ছিলেন ম্যানেজার সাহেব, তো ওই মিস্টার ম্যানেজার, আমি নামটা না বলি, এখন উনি একজন বিগ ফিশ ওখানে। তো যাই হোক, তো উনি আমাকে তখন খুব সাপোর্ট করলেন, আমাকে বললেন তুমি যদি বলো তাহলে আমি তোমাকে আরো কিছু করবো, যাতে তুমি এই রিফিউজারের এগেনস্টে তুমি আবার কিছু পেপার সাবমিট করো, আশা করি তোমাকে ভিসা দেবে। আমি আর বললাম যে না, আমি আর যাবো না, এটা নিয়ে আমি আর ঝগড়া করতে চাই না, এটা নিয়ে মারামারি করতে চাই না, আমি দেশেই কিছু করতে চাই, দেখি না কিছু করা যায় কিনা। তখন আমি দেশের জন্য জব করছিলাম এবং তারপরে কোথাও জব চাই নাই। আমি তখন মনে করলাম আমি নিজের মতো করে করি। তো আমি আমার একটা অভিজ্ঞতা আমি যেটা করেছি, কাজে লাগিয়েছি, সেটা হচ্ছে ইন্ডিয়াতে আমি দেখেছি তারা কিন্তু খুব স্মার্ট। তাদের ফার্স্ট জব যেটা করে, ইনিশিয়াল স্ক্রিনিং এ বাদ পড়ে যায়, এবার সেটা হচ্ছে সিভি, রেজিউমে। এবং রেজিউমেতে বাংলাদেশে যেটা করা হয়, গদ বাঁধা রেজিউমে আপনি দেখবেন বাংলাদেশে, দেখবেন কম্পিউটার দোকান থেকে তারা রেজিউমে তৈরি করে। আমি শিখেছি যে কিভাবে রেজিউমে তৈরি করতে হয়। আমরা কি করি বাংলাদেশে, একটা কোম্পানিতে একটা অর্গানাইজেশন আমরা অ্যাপ্লাই করছি, ফর এক্সাম্পল অ্যাকচুয়ালি উই অ্যাপ্লাইড ফর সাম পোস্ট অ্যাকাউন্টেন্ট এন্ড অল। এখন দেখা গেল যে এটার জন্য আমরা করছি, কিন্তু এই পার্টিকুলার অর্গানাইজেশন সম্বন্ধে উই ডোন্ট নো অ্যাবাউট দিস, আমরা তো জানিও না। উই ডোন্ট নো দ্য হিস্ট্রি অফ দিস, ইনসেপশন অফ দিস, হাউ দ্য অর্গানাইজেশন কেপ্ট ওভার, হ্যাঁ, এবং কি কি আসলে তাদের করেছে, what has the organization gone through so far, এবং কি কি প্রোডাক্ট সেল করে, কি কি জিনিস তাদের আছে, তাদের স্ট্রেংথ কি, তাদের শর্টটা কি, এটা কিন্তু আগে থেকে জেনে নিতে হয়। আমাদের বরং তো কোনো ক্যান্ডিডেট জেনে নেয় না, এবং তারা কিন্তু তাদের প্রত্যেকটা জায়গায় দেওয়ার জন্য, মনে করেন যদি একজন 10টা জায়গায় সে সিভি জমা দেয়, আমাদের বাংলাদেশে একটা ছেলে 10টা জায়গায় একই সিভি জমা দেয়, ওরা 10টা জায়গায় 10 রকম করে সিভি বানায়, ওই 10টা কোম্পানির নেচার দেখে তারপরে আলাদাভাবে সিভি বানায়। আমাদের দেশের কি পারে? ওরা তো দেখবেন যে একই সিভি সবাই দিচ্ছে সব জায়গায়। আরে তোমার সিভির ডিমান্ড কি, এইখানে কি এই অর্গানাইজেশন চাচ্ছে কি, তুমি কোন রেসপন্সিবিলিটি এগেইনস্টে তুমি কোনটা দিচ্ছ, তোমার স্ট্রেংথ আগে দাও, এটা তো জানে না তারা। আমি এই জন্য বলবো যে ইংরেজি তো এমনই দরকার, এতটাই দরকার এই দেশের জন্য। যদি তারা ভালো হয় তাহলে ইন্ডিয়ানরা এখানে কাজ করতে পারবে না, বা ওই যে যারা আজকে শ্রীলঙ্কানরা আছেন তাদেরকে এত টাকা দিয়ে কেউ রাখবে না। আমি একজন এইচআর হেডের সাথে কথা বলছিলাম কিছুদিন আগে আমার অফিসে, উনি আমাদের এটিএমস এর একজন স্টুডেন্ট। উনি আমাকে বললেন, দেখেন আমি একটু নাম মেনশন করে বলছি, উনি আমাকে বললেন উনি একজন বেশ বড় একটা গ্রুপ অফ কোম্পানিজের এইচআর প্রধান। তা আমার সাথে করেন, আমার সাথে খুব ভালো সম্পর্ক, আমার সরাসরি ছাত্র। একজন উনি আমাকে বলছেন, দেখেন বাংলাদেশের
আমার খুব কষ্ট লাগে, আমাদের বসরা সব সিইওরা সব ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান বা আফ্রিকান। তাই আমি বললাম যে কেন বলুন তো, এটা কি ট্র্যাডিশন হয়ে গেছে? না না, এটা লোকাল কোম্পানি। আমাদের এখানে উনি একদিন বললেন যে এখানে একজন বাংলাদেশি সিইও ছিল, উনি থাকার পরে দেখা গেল এই অর্গানাইজেশনটা লসে যাচ্ছিল এবং অর্গানাইজেশনটা প্রফিটে যাচ্ছিল না, ব্রেক ইভেন পর্যন্ত যাওয়া কঠিন হচ্ছিল। যখন ইন্ডিয়ান হায়ার করলেন তাদের প্রফিট বেড়ে গেল, তাদের ওটা ব্রেক ইভেনে গেল, তারপর প্রফিটে গেল। একটা সময় যেটা লস চলছিল সেটা ব্রেক ইভেন পার করে প্রফিটে গেল। তো বলো তাকে কেন ডাবল বেতন দিয়ে 3 গুণ 4 গুণ বেতন দিলে সমস্যা তো নাই। যে অর্গানাইজেশন বাৎসরিক টার্নওভার 500 কোটি টাকার বেশি, তা একটা সিইও রাখতে তার তো মানে 8-10 লাখ টাকা বেতন দিতে তাদের অসুবিধা নাই। যেখানে একজন বাংলাদেশের সিইও যখন ছিল তার বেতন ছিল 3 লাখ, একটা 3 লাখ টাকা দিয়ে তারপরেও সে 3 লাখ নিয়ে কাটাছেড়া করতো। আর ওখানে একজন আসছে তখন 8-10 লাখ টাকা দিতে হচ্ছে একজন ইন্ডিয়ানকে। এনে কি হলো, সেই অর্গানাইজেশনটা ব্রেক ইভেন পার করলো, তারপরে সে প্রফিটে গেল। তো আমি বললাম যে কারণটা কি? বলছে তাদের এই ব্যাপারটা হচ্ছে দক্ষতা। উনি নেগোসিয়েশনে এত ভালো যে উনি আসার পরে অনেকগুলো একের পর এক হচ্ছে, একের পর এক বাড়ছে। He made so many additions to the company that the company had ever had. তিনি উনি বলেন যে এটা তারপরে ছিল না। এবং সত্যি সত্যি কথা বলতে গেলে এটা তারপরে ওই অর্গানাইজেশন তখন বললো যে না আমরা এখন থেকে এইভাবেই করবো, তার পলিসি তার বানিয়ে নিল। অর্গানাইজেশন কিন্তু ছিল না, প্র্যাকটিসটা ছিল না, কিন্তু অর্গানাইজেশন অ্যাডপ্ট করলো একটা পলিসি যে না আমাদেরকে হায়ার করতে হবে, হয় একজন সিইও মানে সে একজন ইন্ডিয়ান ইন্ডিয়ান ওর শ্রীলঙ্কান। এই যে আমি বললাম, আমি আমার নিজের ঘটনা বললাম এবং আমি একটা বাংলাদেশের একটা লোকাল অর্গানাইজেশনের একজন এইচআর এর হেড, তার একটা কথা শুনলাম, তাতে আমার এটা মনে হচ্ছে। আরেকটা ছোট্ট একটা আমি যোগ করতে চাই। কিছুদিন আগে মনে হয় 2017 হবে, আমি ওখানে একটা বড় একটা অর্গানাইজেশন যেখানে তাদের সাথে বেশ কিছু কান্ট্রি অ্যালাই আছে, আমি বলবো যে এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। তো সেইখানে আমি গেলাম একজন এমএনসিতে, একটা এমএনসির বাংলাদেশে যিনি সিও তার সাথে আমার হলো এবং আমার একটা প্রেজেন্টেশন ছিল এটিএমস এর পক্ষ থেকে আমি গেলাম। আপনি জানেন যে এটিএমস এ যেহেতু ইংরেজি প্রফেশনাল যেমন আইএল স্পোকেন রাইটিং এবং বাইরের ভিসা প্রসেসিং কাজ করা হয় কানাডা বা অস্ট্রেলিয়া, তো ওইখানে একটা পার্ট ছিল ওই এমপ্লয়িগুলোর তাদের এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য তারা বিভিন্ন ক্যাটাগরাইজ এই করে সেক্টর করে তারা আমাদেরকে বললেন যে আপনাদেরকে ট্রেনিং দিতে হবে, বাট আমরা একটু চাই যে আপনাদের একটা প্রেজেন্টেশন। আমি নিজেই গেলাম সেখানে। তো নিজে যাওয়ার পরে আমি ওখানে ছিল সম্পূর্ণ ইংরেজিতে। যখন আমি আমার ফুল লেকচারটা ইংলিশে দিলাম, আমি ওই লেকচারের মাঝখানে ওখানে যে সিও ছিলেন তিনি মাঝে মাঝে আমাকে প্রশ্ন করছিলেন। উনি আমাকে মাঝে মাঝে প্রশ্ন করছিলেন ওই আমার লেকচারের মধ্যেই, স্পিচের মধ্যেই। তখন উনি মাঝে মাঝে প্রশ্ন করছিলেন, আমি অ্যান্সার দিচ্ছিলাম। বাট যিনি এইচআর এর হেড ছিলেন, আমি নিজে আমার at the end of my lecture I asked him, do you have any questions so far? After my lesson, after my speech I said about what I asked to you, do. উনি আমাকে একটা কোশ্চেনও করেন, উনি বললেন যে I have no question. উনি আমাকে শুধু এটাই বলেন I have no question, এটা বললেন। উনি আমাকে কোনো প্রশ্ন করতে পারলেন না। আমি বললাম যে আমি নিজে ওনাকে বললাম are you happy with what actually I just explained here about the course lessons and plans and outlines that I made for a design for you for your entry level? উনি আমাকে বলেন এটা। তখন আপনি আমাকে কোশ্চেন করেছেন এন্ট্রি লেভেলের জন্য, যেটা প্রথম কথা হচ্ছে এন্ট্রি লেভেলের তাকে আগে শিখতে হবে যে কিভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয়, এইটা থেকে শিখতে হবে। এবং এন্ট্রি লেভেলের প্রথমটা হচ্ছে তাকে যেন রিটেন পর্যন্ত যাওয়ার মতো অ্যাবিলিটি থাকতে হবে। সেখানে এইটুকু যদি না জানে, এবং আরো একটা জিনিস বলবো, নিজের মতো নিজের সিভি বানানোর মতো যদি যোগ্যতা না থাকে, এন্ট্রি লেভেলে ভালো জব পাবে না। কারণ আপনি দুঃখজনক হলো সত্য, আমি একটু বেশি সময় নিয়ে ফেললাম। আমি কিছুদিন আগে এটিএমসি আমি রিক্রুট করলাম। রিক্রুট করতে যে ছোট্ট আমি বলে শেষ করছি, রিক্রুট করতে যে দেখেন আমি ওকে দেখলাম, ও সিভিতে লিখছে কি দেখেন, ওর নাম লিখেছে, ওর লিখেছে, ব্যাকগ্রাউন্ড লিখেছে, এরপরে ওর দেখেছে হাইট লিখেছে, হাইটে লেখা আছে মনে হয় 5'6", হ্যাঁ 5 ফুট 6 ইঞ্চি। কিন্তু আমি দেখলাম যে ও মনে হয় 10-এর মতো হবে, কিন্তু লেখা আছে 5 ফুট 6। আচ্ছা, আরেকটা জিনিস, ওর লেখা আছে ওর কমপ্লেকশন
গায়ের কমপ্লেকশন লেখা আছে, ওখানে লেখা আছে ফেয়ার। আমি ছেলেটাকে দিব্যি দেখলাম যে মোটামুটি মানে শ্যামল বর্ণ বা একটু কালো, আর লেখা আছে ফেয়ার। তা আমি দেখলাম যে আমি দুইটা জিনিস নোট করে আমি বললাম যে ব্যাপারটাকে তুমি একটু দাঁড়াও তো। দাঁড়ানোর পরে আমি দেখতে চাচ্ছি ওর হাইটটা। পরে দেখেছি ওর হাইট তো অনেক মানে ওর বেশ খানিক লম্বা উঠছে। তো লেখা আছে 5'6". আমি তখন বললাম যে আচ্ছা, এটা তুমি কেন? আর একটা জিনিস বললাম, এই যে ক্যারিয়ার অবজেক্টিভ লিখছে, এটা পড়ো তো, এটা কি চাচ্ছ? ও যে ক্যারিয়ার অবজেক্টিভ লিখেছে, তার সাথে আমার অর্গানাইজেশনের সাথে কোনো সম্পর্কই নাই। তারপর বললাম যে বলো তো তুমি কি লিখেছো? বললো স্যার আমি তো এটা বলতে পারবো না। তুমি তো মাস্টার্স পাস, তুমি বলতে পারছো না তুমি ক্যারিয়ার অবজেক্টিভ কি তুমি লিখে নিয়ে আসছো সিভিতে, তুমি জানো না? তা এই যদি সিভির অবস্থা হয়, তখন আমাকে স্বীকার করে বলছে, স্যার আমি আসলে পাশের একটা, আমাদের বাসার পাশে মেসের পাশে একটা কম্পিউটার দোকান, ওখান থেকে আমি নামটা চেঞ্জ করে আমি করে নিয়ে আসছি। তাহলে দেখেন এই যদি সিভির অবস্থা, সে চাকরি পাবে কি করে? আমি বলেন জানি না, জামি ভাই যেহেতু বহু জায়গায় কাজ করছেন, জামি ভাই আপনি জানেন এর সাথে একমত হবেন কিনা জানি না, সিভির যদি এই অবস্থা হয়, আপনার এই যেখানে আপনি ট্রেনিং নিচ্ছেন, ওই রিক্রুটাররা কিভাবে তাদেরকে আপনি হায়ার করবে, বা সে ইনিশিয়াল স্ক্রিনিং পর্যায়টা, ইনিশিয়াল স্ক্রিনিং ওইটা পার করবে কিভাবে? আমি এটুকু থ্রো করে আমি শেষ করছি আপাতত। আচ্ছা, ধন্যবাদ। আসলে অনেক কিছু চলে এসেছে আপনার ডিসকাশনের মধ্যে, আপনার এক্সপেরিয়েন্স এবং ওভারঅল এক্সপেরিয়েন্স। আমাকে কি ক্লিয়ারলি শুনতে পারা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, জি। ভেরি গুড। তো যে বিষয়গুলো আপনি বলেছেন, আমি যদি একটু সামারাইজ করি খুব ছোট্ট করে বলে, তারপর জামিল ভাইয়ের কাছে একটি বড় রকমের একটি কোয়েশ্চেন নিয়ে আসছি। সেটি হচ্ছে যে তুমি যে অ্যাপ্লিকেন্ট, সে অ্যাপ্লাই করবার আগে অবশ্যই তার যে অর্গানাইজেশন অ্যাপ্লাই করছে সেই অর্গানাইজেশন স্পট অ্যানালাইসিসটা করা, তো ওইটা নিয়ে একটা স্টাডি করা। এতদিন তুমি এত বই পড়ে আসলে, 40-50টা কোর্স করে আসলে টু কমপ্লিট ইওর গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, তুমি একটি অর্গানাইজেশন নিয়ে একটু স্টাডি করবে না আর তুমি অ্যাপ্লাই করে ফেলবে তুম করে, সেটা হবে না। সেটা আমি এটিএম স্যারের কথা অনুযায়ী বুঝতে পারছি। এরপরে হচ্ছে তুমি অ্যাপ্লাই করছো, বাট ইউ আর নট প্রিপেয়ারিং এ সিভি বাই ইয়োর সেলফ, সো ওয়াই ইউ আর অ্যাপ্লাই। আমি যদি খুব রুড়ো ভাষায় বলি, হ্যাঁ, তাহলে ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু অ্যাপ্লাই ইভেন, সো ইউ হ্যাভ টু নো হাউ টু প্রিপেয়ার সিভি। খুব ছোট্ট করে। আর আরেকটি বিষয় একেবারে শেষ দিকে যেটি আপনি বলেছেন, যে সেলফ অ্যাসেসমেন্টটা করা দরকার। আসলে আমার হাইট কত সেটি আমি জানি না, আমি রাইটিং 5'6" ইনস্টেড অফ 5'10". সো এটা একটি বিষয়। ক্যারিয়ার অবজেক্টিভ আমি লিখছি হয়তো কপি করে। সো এটিও আমরা বলবো, আজকে যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, আমি তাদেরকে অনুরোধ করবো স্যারের রেফারেন্স দিয়ে, যে সবকিছু কপি করা যায় না আসলে। হ্যাঁ, কপি ক্যাট হওয়ার দরকার নেই। আমি এটা মনে হয় জামি স্যারের কাছে আরেকটু ভালো ভাবে জানতে পারবো, যে একটা সিভি প্রিপারেশন করতে আমি খুব ছোট করে, যদি পরবর্তীতে আমি বড় কোশ্চেন দিতে যাব, সিভি একটু প্রিপেয়ার করতে আমার কতটুকু নলেজ লাগে? আসলে সিভি প্রিপেয়ার করতে কি আমার একটা মাস্টার্স ডিগ্রি লাগে, না মানে অল্প, আমি 8 পাস একজন মানুষ, আমিও কি সিভি প্রিপেয়ার করতে পারি কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো একটা কোয়েশ্চেন। ইনফ্যাক্ট ফর দ্য ফ্রেশার্স ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু স্টুডেন্ট আমার কাছে আসে ফর দ্য প্লেসমেন্ট হেল্প রাইট, যদি আমরা বলি ইন্টার্নশিপ এবং তাদের গ্র্যাজুয়েশন শেষ করার পর চাকরির জন্য হেল্পের জন্য আমার অফিসে আসে। আমি তাদেরকে যখন সিভিটা আমার কাছে নিয়ে আসে, আমি একদম প্রথম যে প্রশ্নটা করি যে তোমার সিভিতে তোমার পার্সোনাল ইনফরমেশন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন ছাড়া আর কি আছে, বেসড অন দ্যাট I can refer you or I can give you a job. 99% সিভিস গুলোতে যেটা থাকে, রেজিউমেস গুলোতে যেটা থাকে, সেটা হলো তার পার্সোনাল ইনফরমেশনটা লাস্টে হাফ পেজের উপরে থাকে, মানে তার গায়ের রং থেকে শুরু করে উচ্চতা সব। আর এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এমন ভাবে প্রেজেন্ট করা থাকে যেন প্রথম পেজটা পুরোটাই কভার করে ফেলে। আর ভেতরে কপি পেস্ট কিছু জিনিস আছে। এই কত পরশু দিনের কথা, একটা মেয়ে এসছে, স্যার আমার একটা ইন্টার্নশিপ লাগবে, ফাইন্যান্সে পড়াশোনা করেছে। আমি বললাম যে ঠিক আছে, তোমার সিভিটা আমাকে দাও। তো সে সিভিটা আমাকে বের করে দেখালো। আমি বললাম যে তোমার সিভিতে কিছুই নেই, তুমি যেটা বলছো যে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি, সেখানে বাংলা ইংরেজি, তুমি বাংলায় পারো কি না পারো এটা আমার জানার দরকার। এটা কপি পেস্ট বোঝা যাচ্ছে যে তোমার এক্সেলেন্ট 4টা ক্যাটাগরি তুমি দিয়েছো, রিটেন, রাইটিং, স্পিকিং, লিসনিং, এক্সেলেন্ট দিয়েছো। বেসড অন হোয়াট এটা তুমি লিখেছো? আমি এটা জাজ করেছে কে তোমার এটা, যে তুমি এক্সেলেন্ট বাংলায় লেখায় এক্সেলেন্ট বা বলায় এক্সেলেন্ট? আমি এগুলো কপি পেস্ট বোঝা যায়। তাহলে কি কম্পোনেন্টস গুলো একটা সিভিতে থাকা দরকার, একটা রেজুমেতে ফ্রেশার্সদের জন্য থাকা দরকার, বেসড অন দ্যাট তার যে স্ক্রিনিংটা করা হয়, ফার্স্ট যে স্ক্রিনিংটা করা হয়, সেখানে তার সিভিটা টিকবে, ইন্টারভিউ বোর্ডের জন্য তাকে ডাকবে।
প্রথম যে জিনিসটা, হ্যাঁ, ফরম্যাট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সাদামাটা একটা ফরম্যাটিং ইনাফ, যা সিম্পল সেটাই দেখতে ভালো। প্রফেশনাল সিভি রাইটার আমাদের দেশে আছে। আমি আবিদ নিয়াজের বা নিয়াজ আহমেদের নাম সবাইকে রেফার করি, প্লিজ গো টু হিম। তার কাছে শুধু একটা সিভি লেখার জন্য না, তার কাছে গেলে গোটা ক্যারিয়ারের একটা গাইডলাইন হয়। বিকজ আমাদের দেশে এই ক্যারিয়ার কোচ, ক্যারিয়ার কাউন্সিলিং এর প্রচলনটা নেই, যেটা বাইরের দেশগুলোতে অনেক বেশি আছে। হোয়াট আ ক্যারিয়ার কাউন্সিলর অর ক্যারিয়ার কোচ ডাজ, সেটা হলো যখন আমার কাছে একজন আসবে, মনে করেন যে যেটা হয় যে যদি জিজ্ঞাসা করি যে গ্র্যাজুয়েশন শেষ করার পরে বাচ্চা কাচ্চারা মানে ছেলে মেয়েরা কি করবে ফিউচার, এটার জন্য কি করে, কোনো একজন বড় ভাইয়ের কাছে যায় বা কোনো একজন টিচারের কাছে যায়, যিনি বিসিএস ক্যাডার তার কাছে যায়, তার কাছে গিয়ে পরামর্শ নেয়। আচ্ছা চিন্তা করেন তো, মধ্যরাতে যদি আপনি অসুস্থ হন, যে বমি হচ্ছে বা বমির সাথে রক্ত যাচ্ছে, তখন কি বড় ভাইয়ের যাবেন, টিচারের কাছে যাবেন, নাকি বিসিএস ক্যাডারের কাছে যাবেন? কার কাছে যাবেন কনসালটেন্সির জন্য? অফকোর্স আমরা একজন মেডিকেল কনসালটেন্টের কাছে যাবো, তাই না? একজন ডাক্তারের কাছে যাবো। তাহলে ক্যারিয়ারে তো একজন ডাক্তার আছে যিনি বেসড অন ইউর পার্সোনালিটি টাইপ, যখন আমার কাছে একজন আসে যে আমার কি মেজর নেওয়া উচিত, আমি তার, সে কি এক্সট্রোভার্ট নাকি ইন্ট্রোভার্ট, সে কি লজিক্যাল, সে কি একটু পোয়েটিক টাইপের, এটা তো জানার চেষ্টা করি। বেসড অন হোয়াট somebody did the research, সেই এমবিটিআই পার্সোনালিটি টাইপ যে টেস্ট আছে সেটা দিয়ে জানার চেষ্টা করবে। আর ডিস্ক মেথড, কোন একটা মেথডে ফেলে জানার চেষ্টা করি তার পার্সোনালিটি টাইপ কি। বিকজ আই এম আ ক্যারিয়ার কোচ, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি তার বেস্টটা বের করে আনা। বেসড অন দ্যাট আমি তাকে প্রেসক্রিপশন করব, সেটা ডিফারেন্ট পার্ট চলে গেলাম। বাট আমাদের দেশে এটা হয় না। এটা কিছু কিছু ইউনিভার্সিটিস গুলোতে যাদের আমাদের মতো ডিপার্টমেন্ট আছে সেখানে আছে, খুব সহজে আমরা গাইড করতে পারি। এবার সিভিতে যে জিনিসগুলো থাকা দরকার, প্রথম বিষয়, এই একদিনে সিভিটা লেখা যায় না। আমি তখন বলি যে গত 4টা বছরে তুমি কি করেছো তার রিফ্লেকশনটাই সিভিতে আসতে হবে। সেটা কেমন? লাইক উই ডু হ্যাভ আ লট অফ ক্লাবস at universities, like আমাদের ইউনিভার্সিটি গুলোতে যেই ক্লাব গুলো আছে, you need to get involved with these club activities। তাহলে ইনভলভ যখন হবা, তখন তুমি কো কারিকুলার বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইনভলভ হলে ইউ উইল লার্ন সার্টেন থিংস। ফর এক্সাম্পল, তুমি বিজনেস ক্লাবের সাথে জয়েন করেছো, যখন বিজনেস ক্লাবের সাথে জয়েন করেছো দেখবে যে অসংখ্য কম্পিটিশন ওয়ার্কশপের আয়োজন করে ক্লাবটা। তো তুমি এইচআর এ পড়াশোনা করেছো, বা তুমি ফাইন্যান্সে পড়াশোনা করেছো, বা মার্কেটিং এ পড়াশোনা করেছো। এখন তুমি যখন ইন্টারভিউ বোর্ডে যাবা, যে তুমি যে আসলেও কিছু জানো তার প্রুফটা কি। তুমি যখন ক্লাবের সাথে জয়েন করেছো, তুমি একটা বিজনেস কেস কম্পিটিশনে পার্টিসিপেট করেছো, হয়তো তুমি উইন করোনি, 3টা কম্পিটিশনে পার্টিসিপেট করেছো, একটাতে উইন করো, তুমি লাস্ট হয়েছো। বাট যে বেস্ট কেসটা প্রেজেন্ট করেছে, যে আইডিয়াটা প্রেজেন্ট করেছে, এটা তুমি দেখেছো, তুমি শিখেছো। তার মানে এখন তুমি যখন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে ইন্টারভিউ বোর্ডে বসেছো, তোমাকে যদি বলা হয় তুমি তো ফাইন্যান্সে করেছো বা তুমি তো মার্কেটিং এ, ঠিক আছে, তুমি আমাদের এখানে 2টা বিজনেস আইডিয়া দাও তো দেখি। তাহলে একটা কেন, তুমি যদি বিজনেস ক্লাবের সাথে ইনভলভ থাকো 3টা বছর বা 2টো বছর, এরকম 5টা আইডিয়া মুহূর্তে তুমি শর্ট অ্যানালিসিস সহকারে দিতে পারবা। কখন দিতে পারবো? যখন তুমি এটা জানবে। এটা কিন্তু একাডেমিক বিষয়ের বাইরে গিয়ে তুমি এটা শিখছো। তুমি ডিবেট ক্লাবের সাথে ইনভলভ আছো, ইট প্রুভস দ্যাট ইউ নো হাউ টু রিপ্রেজেন্ট ইউর কোম্পানি স্মার্টলি অন্যদের কাছে। বিকজ যখন ডিবেটের সাথে ইনভলভ ছিল, তুমি শিখেছো কিভাবে লজিক প্রেজেন্ট করতে হয়, তুমি শিখেছো কিভাবে যুক্তি খণ্ডন করতে হয়, তুমি জানো কিভাবে প্রেজেন্ট করতে হয় ইন ফ্রন্ট অফ পিপল। তুমি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাথে ছিলা, তার মানে অসংখ্য প্রোগ্রাম তোমাকে অর্গানাইজ করতে হয়েছে। সি আলটিমেটলি একটা স্টাডি করা হয়েছিল হার্ভার্ড ইউনিভার্সিটি এবং স্ট্যানফোর্ড রিসার্চ সেন্টার, তারা একটা স্টাডি করেছিল, বলছে 85% of your career success depends on your people skill or soft skill and 15% on your technical skill। তার মানে এই পিপল স্কিল, সফট স্কিল থেকে the way you communicate, the way you work in a team, the way you negotiate with people, the way you present, so দেখেন টিম বিল্ডিং, লিডারশিপ, কমিউনিকেশন, পিপল ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো হলো, এটা কোনো ইউনিভার্সিটিতে ক্লাসরুমে শেখানো যায় না। সো ইউ উইল লার্ন ইট once you get involved with this kind of club activities। So ছেলেমেয়েরা যখন এই এক্সট্রা কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে শেখে, দেখেন আমার এখানে যখন ক্লাবের ওরা প্রোগ্রাম করে, ওরা সিকিউরিটি থেকে এক্সট্রা পারমিশন নেয় যেন রাত 10টা পর্যন্ত সেই ইউনিভার্সিটিতে থাকতে পারে, বা 8টা পর্যন্ত 9টা পর্যন্ত থাকতে পারে। তাহলে যেখানে আমরা 5টার সময় সবাই ইউনিভার্সিটি ছেড়ে চলে যায়, ওরা এক্সট্রা সময়টা থাকছে কেন? বিকজ কাজ করার জন্য, পরের দিন একটা ইভেন্ট, এই কাজটা করতে গিয়ে অনেকগুলো প্রবলেম আসে, প্রবলেমগুলো সলভ করে, কিছু মানুষকে ম্যানেজ করতে হয়, ওই সিকিউরিটি অফিসারকে ম্যানেজ করতে হচ্ছে, ইউনিভার্সিটি ম্যানেজমেন্টকে ম্যানেজ করতে হচ্ছে, বিভিন্ন ধরনের মানে ঝগড়া ক্রিয়েট হয় ফ্রেন্ডদের মাঝে। সো দে নো হাউ টু সলভ দিস প্রবলেমস। ম্যানেজ করতে হয় যেন রাত, বাকিদের ম্যানেজ করতে হয় যেন অনেক রাত পর্যন্ত কাজ করে। সো তার ওই পিপল ম্যানেজমেন্টটা তারা শেখে, একটা গ্রুপে গ্রুপে ভাগ করে দেয় বিভিন্ন কাজ। সো দে নো হাউ টু ওয়ার্ক ইন আ টিম, দে নো হাউ টু কমিউনিকেট, কিভাবে নেগোশিয়েট করতে হয়। পরের দিন একজন আবার মাইক্রোফোন দাঁড়িয়ে গিয়ে একটা প্রোগ্রাম অ্যাঙ্কর করে। সো ওই সময়টাতে সে শিখে যায় কিভাবে প্রেজেন্ট করতে হয়, কিভাবে অ্যাঙ্কর করতে হয়, কিভাবে একটা
প্রোগ্রাম উপস্থাপনা করতে হয়। থ্রু দিস প্রসেস আলটিমেটলি সেই সফট স্কিলগুলো শিখে যায়। তার মানে এই জিনিসটা 4 বছরে তৈরি হয় এবং এই সিভির মধ্যে উল্লেখ থাকে। তাহলে যে ছেলেটা সেক্রেটারি বা ক্লাবের বা যে ছেলেটা প্রেসিডেন্ট হলো, ভাইস প্রেসিডেন্ট হলো, সে লিখতে পারে সিভিতে যে আই ওয়াজ প্রেসিডেন্ট, এবং সেখানে মেজর রেসপন্সিবিলিটি কি ওয়ার্ডস অফ দ্য রেজুমে বলা হয় বা কভার লেটারে কি ওয়ার্ডস বলা হয়। এই কি ওয়ার্ডস গুলো যখন ভোকাবুলারিজ গুলো লিখতে পারে, আপনি পাওয়ার ওয়ার্ডস অফ সিভিস আপনি গুগল করলে এখনই পেয়ে যাবেন যে সিভির কি কি পাওয়ার ওয়ার্ড আছে, অসংখ্য পাওয়ার ওয়ার্ড আছে। তখন সে লিখে যে মানে প্রেজেন্টেড বা লেখে সে যে অর্গানাইজড, প্ল্যান্ড এবং সাকসেসফুলি অর্গানাইজড, এই শব্দগুলো ইউজ করে সে লেখে যে ইয়েস আই অর্গানাইজ দিস ইভেন্ট উইথ দ্য পার্টিসিপেশন অফ 500 পিপল। এই জিনিসগুলো লেখে যখন সিভিতে তা থাকে, রিক্রুটার ইজিলি বুঝতে পারে সে ম্যানেজ করতে পারে, পিপল ম্যানেজমেন্টের দক্ষতা আছে, টিম ওয়ার্ক আছে, তার এই স্টোরি গুলো সে ক্রিয়েট করে ফেলতে পারে। এটা গেল একটা বিষয়, পার্টিসিপেশন ইন কো এন্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ। সেকেন্ড থিং, you need to take part in different training programs, workshops that proves that you are really serious about your career when you were a student. তাহলে স্টুডেন্ট লাইফে সে যে সিরিয়াস ছিল, এটা কিভাবে আসবে? এটা আসবে হলো, হ্যাঁ আমার ওই অমকের একটা ওয়ার্কশপে গিয়েছিলাম, মাহমুদ ভাই একটা প্রনাউন্সিয়েশনের উপর একটা ওয়ার্কশপ করেছিলাম, আমি গিয়েছিলাম, একটা সার্টিফিকেটও পেয়েছি আমার। আই মিন এই জিনিসগুলো একটা ইউনিভার্সিটিতে সারা দিন প্রোগ্রাম থাকে, আমাদের এখানে 2-3টা করে প্রোগ্রাম থাকে প্রতিদিন। এই অনলাইনের এই সময়টাতে এসে আমরা ওয়ার্কশপ করছি, আমরা ট্রেনিং প্রোগ্রাম করছি। সো ওই জিনিসগুলো থাকতে হবে। আবার কি জিনিস যেগুলো সব জায়গায় কাজে লাগে, যেমন এই যুগে ভালো করতে হলে এক্সেল জানতে হবে, কম্পিউটার জানতে হবে, ওয়ার্ড জানতে হবে, ইংরেজি জানতে হবে, কমিউনিকেশন জানতে হবে, প্রেজেন্টেশন জানতে হবে। এই সবগুলোর ওয়ার্কশপ হয় এই জগতে এসে। এই ওয়ার্কশপগুলোতে পার্টিসিপেট করো, করে সেই সার্টিফিকেট গুলো আর্ন করো এবং সিভিতে মেনশন করো। সো ট্রেনিং পার্ট দেখেন, এক্সট্রা পার্টিসিপেশন ইন কো এন্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ট্রেনিং বা সার্টিফিকেশন, টেকিং পার্ট, এই জিনিসটা থাকতে হবে। এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, কম্পিউটার প্রফিসিয়েন্সি, একটু এক্সট্রা জিনিস লাইক তুমি মার্কেটিং এ পড়াশোনা করেছো, একটু জানো না সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, একটা ওয়ার্কশপে পার্টিসিপেট করো না। ক্রিয়েটিভ আইটি নামে যে ধানমন্ডিতে একটা প্রতিষ্ঠান আছে, খুব ভালো ওয়ার্কশপ করায়, ট্রেনিং করায়। আমি তো বলবো 15,000 টাকা দিয়ে ওখানে ভর্তি হও, ভর্তি হয়ে ডিজিটাল মার্কেটিং শেখো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখো। এই জিনিসগুলো তোমার লাইফে অ্যাডিশনাল ভ্যালু অ্যাড করবে। আমি বলবো দেখেন, আমি নিজে জানি প্রিমিয়ার প্রোতে কিভাবে কাজ করতে হয়, এটা আমার জানার কথা না। আমি একটা ডিপার্টমেন্টের হেড করছি, ডিরেক্টর মানুষ, আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। আমি অফিসের দিনের বেলা অফিস করে রাতের বেলা মিটিং করি, তারপরে এই জিনিসগুলো শিখেছি কেন, এটা আমার ভালো লাগার একটা বিষয়। এই জেনারেশন ছেলে মেয়েদের এই জিনিসটা জানতে হবে, ওই অ্যাডোব প্রিমিয়ার প্রো কি, একটু গ্রাফিক্স ডিজাইন কেমনে করে, নিজের ছবিটা একটু কিভাবে এডিট করা যায়, নিজের ভিডিওটা একটু কিভাবে 2-3টা ভিডিও জোড়া দিয়ে একটু আপলোড করা যায় ইউটিউবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি। আমি যে ইউটিউবে একটা মুভি দেখছি বা একটা ভিডিও দেখছি, করতে করতে দেখি ফুড পান্ডার অ্যাড চলে আসে, কেন আসে? তার মানে কি, এই মার্কেটিংটা আমাকে একটু শিখতে হবে। তাহলেই না আমি এখন এই মার্কেটিং এ মেজর করে আমি রাস্তায় রাস্তায় এখন চানাচুর বিক্রি করতে যেতে পারবো না, ঘরে বসে এখন আমাকে আরেকজনের দুয়ারে পৌঁছাতে হবে। সেই এই জিনিসটা তো জানতে হবে। কিভাবে বুঝবো তোমার সিভিতে? কিচ্ছু নাই সিভিতে, বোঝার তো কোনো ওয়ে নাই। তখনই বুঝবো যে তুমি ওই ক্রিয়েটিভ আইটি থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং একটা ওয়ার্কশপ করতে, ইউ ডু হ্যাভ দ্যাট 2 days সার্টিফিকেশন বা একটা লং কোর্স করেছে, এই সার্টিফিকেশনটা তোমার আছে। তুমি প্রিমিয়ার প্রো জানো, তোমার ইন্টারেস্ট বা হবিসের জায়গায় দেয়া আছে কিভাবে ভিডিও এডিট করতে হয়, তোমার ওখানে দেয়া আছে তোমার ট্রাভেলিং করতে হয়, বই পড়তে হয়। আরে এটা যখন আছে তখন তো গল্প ক্রিয়েট হয়ে যায় যে কি কি বই পড়েছো, তখন তুমি বলতে পারবা যে আমি আইমান সাদিকের এই বই পড়েছি, আমি জামালউদ্দিন জামি কমিউনিকেশন স্কিলস বই পড়েছি, আমি প্রেজেন্টেশন স্কিলস বইটা কিনেছি রকমারি থেকে। সো এই জিনিসগুলো তখনই আসবে যখন তোমার স্টোরিতে, মানে সিভিতে স্টোরিগুলো ক্রিয়েট করতে হবে, ইনিশিয়েট করতে হবে। গল্প তো ওখান থেকে আসবে ইন্টারভিউ বোর্ডে। আলটিমেটলি সিভিতে এই 3টা জিনিস খুব ফ্রেশারদের জন্য মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ট্রেনিং এবং তোমার স্কিল সেট। সো এই জিনিসগুলো যদি ফুটিয়ে তোলা যায়, তার মানে অ্যাকশনস গুলো আছে সিভিতে, যেটা আমি আবারও বলি, নিজেকে নিজে প্রশ্ন করো, সিভিটা হাতে নাও, নেয়ার পরে প্রশ্ন করো আমার সিভিতে এক্সট্রা আমার মানে পার্সোনাল ইনফরমেশন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন ছাড়া কি আছে যেটার উপর বেস করে আমার চাকরি হবে। নিজেকে নিজে প্রশ্ন করো, আমার কাছে আসতে হবে না, ট্রেনারের কাছে যেতে হবে না, তোমার জাজ তুমি, বেসড অন দ্যাট ইউ ক্যান প্রিপেয়ার ইয়োরসেলফ। এবং অ্যাকশনটা আজকে থেকে শুরু করতে হবে, এখন থেকে শুরু করতে হবে। আমি বলবো যে, আবারও বলছি, হ্যাঁ আমাদের টপিক ছিল ইংরেজি শেখা, সেখান থেকে পড়ে এসেছি মনে হয় একটু সিভিতে চলে গেছি। হ্যাঁ, ক্যারিয়ার কাউন্সিলরদের কাজই তো এটা, কিছু করার নেই, বলা শুরু করলে থামি না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার পরবর্তী প্রশ্নে যেতে পারেন। আচ্ছা, না অনেকটাই কাভার হয়ে গিয়েছে আসলে। আমার যে বিষয়গুলো ছিল সেটি হচ্ছে আসলে সিভিল কন্টেন্টের পাশাপাশি আপনি যেভাবে তার স্কিলস এর গুলো বলেছেন, যে স্কিলস গুলো বা ট্রেনিং গুলো বা তার আইটি নলেজ গুলোর যে ব্যাপারগুলো, আমার আসলে এই এরিয়া গুলো নিয়ে আসলে একটু জানবার ইচ্ছে ছিল উইথ দিস কম্পোনেন্ট, কিন্তু আপনি এত সুন্দর করে বুঝিয়েছেন, দ্যাটস গ্রেট। আমার মনে হয় আসলে যে লার্নার শিখছে তার নিজেরও জানার উচিত সে কিভাবে শিখছে। কারণ আমরা জানি 3 রকমের লার্নার আছে, ঠিক না? অডিটোরিয়াল, ভিজুয়াল বা কাইনেস্থেটিক। যারা
যে জিনিসগুলো করে শিখতে হয়, যেটি আপনি এখন খুব সুন্দর করে বলছিলেন যে সফট স্কিল গুলো যেগুলো করে শিখতে হবে, যে ক্লাবের অ্যাজ এ পার্ট অফ এ মেম্বার, মানে একটা ক্লাবের মেম্বার হিসাবে আমি যদি কিছু কাজ শিখতে চাই তাহলে তাহলে শেখার সুযোগটা আছে, যেহেতু এখানে পুরো ফরম্যাটটা থাকে, পুরো যা যা কাজ আমরা একটা অর্গানাইজেশনে করি সেই ক্লাবগুলো ঠিক তাই করে। এটা একটি বিষয়। এখানে আপনি বলেছেন যে কমিউনিকেশন স্কিল, ডিসপিউট ম্যানেজমেন্ট বা অ্যাজ এ টিম মেম্বার টিম ওয়ার্ক শেখার যে সুযোগটা, সেই সুযোগগুলো আছে। আর ক্লাব অ্যাক্টিভিটিস আমরা এখন যখন লিখি, একটা ক্লাবের প্রোগ্রাম লিখি বা ক্লাবের যতগুলো এখন প্রোগ্রাম হয়, আমার মনে হয় সব থেকে আমরা ইংলিশকে প্রায়োরিটি দিচ্ছি। সো এই জায়গাটাতে যাবার আগে আবার একটু, তাহলে আমি একটু এটিএম স্যারের কাছে আবার যেতে চাই, একেবারে শুরু থেকে সেই ইংলিশ নিয়ে আবার একটু কথা। সেটা হচ্ছে যে ইংলিশ তো শিখতে চাই, কিন্তু শেখাটা কেমন যেন কঠিন মনে হয়। কেন কঠিন মনে হয় সেটা একটু বলি। আমার কাছে মনে হয় যে যারা শিক্ষক তারা কি ভয় দেখায় যে ইংলিশটা খুব কঠিন, না ইংলিশের প্রেজেন্টেশনটাই এরকম যে এটা আসলেই খুব কঠিন, যে এটা শেখা যাবে না। হ্যাঁ, এমন কিছু আছে কি ইংলিশটা সহজ করে শেখার কি উপায় আছে? যদিও এত সহজে সহজ কথা যায় না বলা সহজে, তারপর আমি একটু জানতে চাই আর কি। না, শরীফুল ভাই, আপনাকে একটা ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেন যেন মনে হচ্ছে যে আপনি ঠিক আমাদের যারা লার্নার বা যারা বিগিনার তাদের পক্ষ হয়েই একটা সুন্দর একটা প্রশ্ন করলেন। হ্যাঁ, খুব একটা রিপ্রেজেন্টেটিভ একটা প্রশ্ন। আমি এই জন্য বলি যে এই এই মানে কোশ্চেনটা ক্যান রিপ্রেজেন্ট লট অফ পিপল অ্যান্ড মোর দ্যান মানে কি বলবো 1 crore পিপল, এবং সেক্ষেত্রে মোর দ্যান 20 মিলিয়ন পিপল। আমি এটাই বলবো যে এই জন্য, কারণ এই কোশ্চেনটা হ্যাজ বিন স্টাক বাই সো মেনি ইয়ার্স, এবং সবাই আমাকে জিজ্ঞেস করেন যে এত কি করলে সহজ করে শেখা যায়, আর এত কঠিনই বা কেন মনে হয়। আমি এই মুহূর্তে, আপনি আমাকে একটা প্রশ্ন দিয়েছেন যে স্যার আমাদের গ্রাজুয়েটরা কোনো ইংরেজিতে পড়াশোনা করার পরেও, কেন ইংরেজিতে পড়াশোনা করার পরেও ইংলিশে এত দুর্বল, ছোট থেকে ইংরেজি শেখার মাধ্যম কি ভুল, অথবা আমাদের ইংরেজি শিক্ষার জন্য নিযুক্ত শিক্ষকরা আমাদের মজা করে ভাষা শেখানোর মাধ্যম হিসাবে না দিয়ে শুধু সাময়িক সময়ের জন্য শিখতে আমরা আচ্ছা পড়েছি, আচ্ছা যার জন্য আমাদের গ্রাজুয়েট সবাই এতটা ভালো না ইংলিশের জন্য। আচ্ছা, প্রথম কথা, কয়েকটা কথা একটু হার্শ মনে হবে আমার আমার মানে আমি কোনো শিক্ষা ব্যবস্থার পুরোটার উপর দোষারোপ না দিলেও একটা জায়গায় দোষারোপ দিচ্ছি, যে আমাদের এই পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা প্র্যাকটিস আছে। সেই প্র্যাকটিসটা কি জানেন? এটা স্বীকার করবেন কিনা জানি না, মুখস্থ করা। এই মুখস্থ করা দিয়ে কোনোদিন কোনো কিছু শেখা যায় না। আবার বলছি যে আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করতাম যে অমুক অমুক ব্যক্তি, উনি জাস্ট পড়তেন, বই পড়ে ছিঁড়ে ফেলতেন, এবং সেটা মুখস্থ হয়ে যেত বলে ছিঁড়ে ফেলতেন। ওই বইটা রাখা লাগতো না। এটা আমরা মানে ক্রেডিট, আমরা ছোটবেলা থেকে বিভিন্ন নাম আমি বলছি না, বড় বড় ব্যক্তিত্বের নাম, তারা এটা করে ফেলতেন, ছেড়ে ফেলতেন, এবং তার হয়ে গেছে, মুখস্থ করে ফেললেন। আর মুখস্থ করা এটা একটা আল্লাহ প্রদত্ত জিনিস, এইটাতে কারোর হাত নাই। মুখস্থ ব্যাপারটা এটা হচ্ছে মানে মেমোরাইজিং পাওয়ার বা গেটিং থিংস বাই হার্ট, ইটস নট সামথিং ইন ইয়ার হ্যান্ড। এটা হলো আল্লাহ গিফটেড, এটা সামথিং যেটা আমাদের কোনো হ্যান্ড নাই। এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে মুখস্থ দিয়ে ইউ ক্যানট রিয়েলি গো টু ফার টু রিচ ইউর দ্য গোল দ্যাট ইউ হ্যাভ। সত্যি কথা বলতে গেলে মুখস্থ বিদ্যা দিয়ে যাওয়া যায় না। কি করতে হবে, কি কাজটা করতে হবে? আপনারা দেখেন বাংলাদেশে ইওর এম ইন লাইফ, ইওর এম ইন লাইফ, এইটা বাংলাদেশে আপনি যান, গ্রাম পর্যায়ে যান, মফস্বলে যান, আমি দেখেছি এটা মুখস্থ করতে বলছে। আমরা ইওর এম ইন লাইফ মানে কি, তোমার জীবনের লক্ষ্য, এটাকে আমাকে আরেকজন বলে দিবে, আমি আরেকজনের লেখা দেখে আমি পড়বো, মুখস্থ করে রাখবো? তার সেটা বলেন, তার কিভাবে তার ইংরেজির দক্ষতা আসবে? এখন আমার জীবনের লক্ষ্য কি লেখা আছে জানেন? আমি একটু মানে ওদের কয়েকটা লেখা আমার মনে আছে। হ্যাঁ, there are many ambitions in this country. Someone wants to become an engineer, some wants to be a teacher, but I want to be a doctor. সবাই মুখস্থ করছে এটা। আরে তুমি পড়ছো তো আর্টসে, তুমি পড়ছো আর্টস, তুমি পড়ছো কমার্স, তুমি বলছো যে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, এটা তো মুখস্থ করছো। তার মানে দেখা গেছে যে ও বুঝেও না যে আমি মুখস্থ করছি। হি ডাজন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট ইজ মেমোরাইজিং।
এবং তাহলে বলেন, এবং টিচার এটা পড়াচ্ছে, মুখস্থ করাচ্ছে, মুখস্থ করে আসছে, নাম্বার দিচ্ছে ফুল, তাহলে এটা দিয়ে সে জিপিএ 5/5 পেল, সে ফুল পড়ে আসছে। প্যারাগ্রাফ মুখস্থ করাচ্ছে, আর এটা প্যারাগ্রাফ, এটা নিয়ে ইয়োর হোম টাউন এটা মুখস্থ করাচ্ছে। বলেন এই হোম টাউন সে মুখস্থ কেন করবে? তাকে লিখতে বলতে হবে, তাকে লেখার যোগ্যতা বাড়াইতে হবে। আপনি দেখেন জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন মুখস্থ করাচ্ছে। দি কাউ ইজ এ 4-footed animal, আপনি মনে পড়ে আসছেন, ছোটবেলায় আমি পড়েছি। এটা মুখস্থ করাচ্ছে, এখনো সেই একই কথা, আপনি বই খুলে দেখেন, এখনো সে লেখা আছে দ্য কাউ ইজ এ 4-footed animal, এটা নিয়ে মুখস্থ করাচ্ছে। সারা জাতি এটা মুখস্থ করছে, দ্য কাউ ইজ এ 4-footed animal। তাহলে সে কেমন করে বলেন আরেকটা সেন্টেন্স বানাবে? সে তো মুখস্থ করে আসছে এটুকু। আপনি দেখেন জার্নি বাই বোট, আমি একজন জিজ্ঞেস করলাম যদি জার্নি বাই ট্রেন আসে কি করবে, তো তার টিচার শিখিয়ে দিয়েছে জার্নি বাই বোট যা লিখছো সম্পূর্ণ তাই হবে, শুধু বলবা একটা ট্রেন তার পাশ দিয়ে যাচ্ছিল, হ্যাঁ, মানে ট্রেন ওয়াজ জাস্ট গোয়িং, হ্যাঁ, বিসাইড দ্য রিভার, এবং সেটার সাথে লিঙ্ক করে দাও। এই লিঙ্কটা ওর টিচার মুখস্থ করে দিচ্ছে, জার্নি বাই বোট হলে এতটুকু হবে, জার্নি বাই ট্রেন হলে এতটুকু যোগ হবে, আর জার্নি বাই এয়ার হলে ওই যে বোট দিয়ে যাচ্ছিলাম তার উপর দিয়ে একটা ইয়ে যাচ্ছিল, একটা প্লেন যাচ্ছিল, তারপরে তুমি পুরোটা তুমি জার্নি বাই বোটই বলো। আমি বললাম এই যদি হয় এক এসেতে 20টা, আপনি মনে পড়েছেন কিনা জানি না, এক এসেতে 60টা, 60 ইন ওয়ান এসে, এবং তারপরে এখানে টেমপ্লেট শেখানো হয়। এই মুখস্থ করে কিভাবে আপনি বলেন একজন হবে? একটা দরখাস্ত লেখার জন্য লেটার লিখবে, লিভ অফ অ্যাবসেন্ট মুখস্থ করানো হয়, তা সেই জাতি কেমন করে আপনি ইংরেজিতে ভালো হবে? আমি এই জন্য বললাম যে ভুলটা সেটা হচ্ছে যে আমাদের দক্ষতা বাড়ানোর জন্য ইংরেজি সেন্টেন্স গুলো লিখতে পারার যোগ্যতা, ইংরেজি যারা মানে নেটিভ তাদেরটা পড়াতে হবে। আমরা পড়াচ্ছি কি আমাদের লেখা, আমাদের এই দেশের লেখা তাদের পড়াচ্ছি। আমাদের দেশের হ্যাঁ অনেক বড় বড় ব্যক্তিত্ব আছেন, তারা তো আসলে নেটিভ না, নেটিভরা যে ডিকশনটা জানেন তারা জানেন না, সুতরাং তাদেরটা না পড়িয়ে যারা নেটিভ, তাদের যারা আমেরিকান ভালো রাইটার তাদেরটা পড়ান, তাহলে একসময় তার লেখার মান বাড়বে, পড়লে লেখার মান বাড়বে। কেন? ভালো জিনিস পড়ে আসছে, সে লিখতে গেলে ভালোটা লিখবে। সে তাকে এখন থেকে রিডার্স ডাইজেস্ট পড়ান, তাকে এখন থেকে আমরা সেটা পড়াই, টাইম পড়াই, তাকে এখন থেকে আমরা যদি যদি করে ইকোনমিক্স পড়াই, গার্ডিয়ান পড়াই, হ্যাঁ, ওয়াশিংটন পোস্ট পড়াই, তাহলে দেখা যাবে তাদের মধ্যে এই জিনিসগুলো আস্তে আস্তে আসবে। আমরা কি করছি? তা করছি না তো। কোনো একটা ফ্যামিলিতে বলেন রিডার্স ডাইজেস্ট রাখতে, আমি তো বলি প্রত্যেক ঘরে ঘরে রাখতে, পড়াইতে, পড়তে, বোঝানোর জন্য। আমাদের টিচাররাও আমি একজনকে বললাম যে তুমি রিডার্স ডাইজেস্ট পড়ো, সে বললো যে ঠিক আছে আমি পড়ছি স্যার, আমি যে বুঝি না, আমার টিচারকে জিজ্ঞেস করেন, টিচারও পারেন না। টিচার আমাকে যেটা বললেন সেটা দেখলাম যে কিছুই মেলে না, এবং টিচার নিজে একসঙ্গে স্বীকার করলেন যে বাবা আমি আসলে এটা পারছি না, এবং বললেন যে এটা আসলে খুব কঠিন ল্যাঙ্গুয়েজে লেখা। তাই আমি বললাম যে তাহলে আমাদের ওই শিক্ষকরা তো শিখছেন না, আমি শিক্ষক আমার আর শেখা লাগবে না, এই ধারণাটা ভুল। বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র, শিক্ষকদের বেশি শিখতে হয়, শিক্ষকরা যদি না শিখে তাহলে কি শেখাবে কি? আপনি দেখেন বিদেশে প্রত্যেকটা শিক্ষক আর নিজেরা ট্রেনিং নিচ্ছেন, নিজেরা কোর্স করছেন নিজের টাকা দিয়ে। আমার দেশে যদি কখনো কেউ সরকারি কলেজের, সরকারি স্কুলের, সরকারি মানে বিশ্ববিদ্যালয়ের যদি কেউ টিচার হন, তাদের ওখান থেকে যেটা করা হয়, প্যাট্রোনাইজ করা হয় যেসব ট্রেনিং গুলো, সেগুলোতে তারা অ্যাক্সেস নিচ্ছেন, সেগুলো তারা করছেন নিজের টাকায়। পর্যন্ত কোন শিক্ষক আমাদের দেশে কত পার্সেন্ট হবে যে শিক্ষক নিজের চেষ্টায় অমুক কোর্সটা করেছেন, অমুক কোর্সটা করছেন, দেশের বাইরে গেছেন অমুক একটা সফট স্কিল শিখতে, এটা শেখালে তিনি আরো ভালো পড়াতে পারবেন। এই সাইকোলজিক্যাল এই দিকগুলো আমার জানা নাই, এটা নিয়ে একটা ট্রেনিং দরকার। এই জিনিসগুলো কি শিখেছেন? ওনারা কখনো শিখেন না। অর্থাৎ আমাদের বাংলাদেশের একটা বড় অংশই তারা শিক্ষক হওয়ার পরে মনে করেন যে আমরা শিক্ষক আজীবনের জন্য, শিক্ষকদের বেশি শিখতে হয়, এটা কিন্তু আমরা খেয়াল করি না, আমরা জানি না, আমরা শিখতে চাই না। তাহলে আমি যদি ভালো না শিখি, আমার ছাত্র ছাত্রীরা কিভাবে আমার কাছে ভালো শিখবে? এই জিনিসগুলো আমি বলবো। এটা আরেকটা জিনিস দেখেন, আমাদের দেশে গ্রামার শেখানো হয়, গ্রামার শেখানো হচ্ছে কিভাবে জানেন? সবগুলো দেখলাম যে নাউন শেখাচ্ছে, নাউন কাকে বলে, প্রথম হচ্ছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নাউন এন্ড what are the classifications, things and all, হ্যাঁ, যে নাউন হচ্ছে নাউন হ্যাজ 5 kinds, এই যে পড়ানো হচ্ছে 5 প্রকার নাউন, এক এক নাউনের এতগুলো ভাগ। আমাকে একজন ভদ্রলোক আমাকে বলেছিলেন, উনি 36 বছর ইংরেজি পড়াচ্ছেন, আমাকে নিজেই ক্লেম করলেন I've been teaching for about 36 years and I developed, উনি যে বললেন যে কি উনি ডেভেলপ করেছেন, I developed 55 types of verb
আমি বললাম 55 টাইপস অফ ভার্ব। আপনি কি বারাক ওবামাকে জিজ্ঞেস করেন তো উনি জানেন কিনা? আপনি যদি নাউন জিজ্ঞেস করে দেখেন বারাক ওবামাকে উনি নাউন বোঝেন কিনা? আমি এই জন্য বললাম যে একটা ভাষা শেখার জন্য আপনি আমাকে যদি বলেন যে আমি তো বাঙালি, আমি বাংলায় কথা বলছি, আমি সুন্দর মোটামুটি ভালো 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 বাংলায় বলতে পারি। এখন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন শরীফ ভাই যে আম, যে মাহমুদ ভাই আপনি এটা কি পারবেন, এটা এটিএম ভাই আপনি এটা পারেন, আমি কি যে মধ্য পদলোপী কর্মধারায় কি, সমাস কি, যদি আপনি আমাকে বলেন তৎপুরুষ সমাস, আমি পারবো না, সত্যি কথা আমি পারি না। আমি তৎপুরুষ সমাস জানি না, কিন্তু আমি বাংলায় বলতে পারি, কারণ আমি বাংলা ল্যাঙ্গুয়েজটা শিখেছি। তো ঠিক আমাদের এখানে যেটা শুধু গ্রামার শেখানো হচ্ছে, ল্যাঙ্গুয়েজটা শেখানো হচ্ছে না। শুধু গ্রামারের কাকে বলে, কি প্রকার, কি বৃত্তান্ত, এটা সংজ্ঞা ডেফিনেশন পড়াচ্ছে, তাহলে সে কিভাবে শিখবে? এই কারণেই আপনার প্রশ্ন ছিল যে আসলে ভয় নাকি আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার এটা সমস্যা। আমি বলবো যে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আনার দরকার। আমি জানি না মাননীয় শিক্ষা মন্ত্রী যদি কোনোদিন আমাদের আজকের আলোচনা শুনে থাকেন, যদি কখনো আমাকে কখনো উনি কোনো ব্যাপারে একটু ডাকেন ওনার কোনো মিটিং এ এই ব্যাপারে, শিক্ষা কারিকুলামের ব্যাপারে, আমি কিছুটা কন্ট্রিবিউট করতে পারবো ইনশাল্লাহ। আমার দীর্ঘ 18 বছরের এই সফরে আমি দেখেছি বাংলাদেশিরা পারছে না, আমাদের আমাদের ছাত্ররা ছাত্রীরা পারছে না, একটা বিশেষ কারণ, এবং সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেভাবে করানো হচ্ছে, এটা আমার মনে হয় না রাইট ওয়ে। নাহলে 12 বছর একটা ল্যাঙ্গুয়েজ লাগে। আমি তো এটিএমসি আমাদের এখানে যেখানে 12 বছর শেখার পরে 16 বছর শেখার পরে পারছে না, এটিএমসি কিভাবে একটা স্পোকেন কোর্স করে 2 মাস 3 মাস এসে পারছে, এখানে রাইটিং কোর্স কিভাবে 3 মাস পারছে, আইএলটিএস কিভাবে সে 3 মাসে পারছে, বা সর্বোচ্চ তার 1 বছরে ভালো একটা দক্ষতা নিচ্ছে, সে পড়াইতে পারছে। তাহলে সে 12 বছরে কেন পারেনি, 16 বছরে কেন পারেনি? নিশ্চয়ই কোথাও না কোথাও একটা জায়গায় আছে। তো সেই জিনিসটা আমি শর্ট আউট করেছি এবং দেখেছি যে আমরা যেটা করেছি, যেটা একটা মানুষ 3 মাস শেখাচ্ছে নাউন, সেখানে এটিএমস মাত্র, আমি বলবো যে মাত্র যেখানে 3 মাসে এই পুরো কোর্স করাচ্ছে, যেখানে 10 মিনিটের লেসন সেখানে 3 মাস পড়াচ্ছে, তাহলে সেখানে হবে কেমন করে? আমি আশা করি যে ব্যাপারটা বোঝাতে পেরেছি। এই জন্য আমি প্রতিদিন আমি ফ্রি কাউন্সিলিং করি, কনসালটেন্সি ফ্রি, একেবারে কাউন্সিলিং করি ক্যারিয়ার কি করবে, শুধু ইংরেজি শেখা তাই বলে তা না, বাইরে যাওয়ার জন্য শুধু তাই না, কেউ আমার এখানে কোর্স করবে করবে না, তারপর আমি এটা কন্টিনিউ করছি। আমি এই জন্য বললাম এই সুযোগটা আমি রেখেছি, প্রতিদিন আমার সাথে দেখা করার সুযোগ আছে। শরীফ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? শরীফ ভাই কি শুনতে পাচ্ছেন? আমি হয়তো ডিসকানেক্টেড হয়ে গেছি বা হারিয়ে গেছি কোনোভাবে। Am I connected? আমাকে কি শুনতে পাচ্ছেন শরীফ ভাই? শরীফ ভাই শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমরা কি কানেক্টেড আছি? প্রিয় দর্শক, আপনারা কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? ওকে, মনে হচ্ছে যিনি প্রোগ্রামের হোস্ট তিনি ডিসকানেক্টেড হয়ে গেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাদেরকে প্রোগ্রামটা ক্লোজ করতে হবে। অনেকগুলো কোয়েশ্চেন আছেন, আপনাদের কোয়েশ্চেনের আনসারগুলো দিয়ে শেষ করছি। প্রশ্ন করেছেন আমাদের এডুকেশন সিস্টেমটা অনেক বেশি খারাপ, যার কারণে ইংরেজি শেখা যাচ্ছে না। ইংরেজি কিভাবে শিখবো, এটা একটা কমন কোয়েশ্চেন। সবারই এই কোয়েশ্চেনের আমাদের সবারই একই ধরনের প্রশ্ন আছে। দেখেন, ব্লেম সবাই আমরা করি, আমরা সবাই অন্যের দোষ দিতে অভ্যস্ত। এই জায়গাটা থেকে বের হতে হবে আমাদেরকে। অন্যের দোষ দেয়া যাবে না। অন্যের দোষ না দিয়ে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কি করেছেন ইংরেজি শেখার জন্য, আপনি কি সেই সিরিয়াস লেভেলের প্যাশন আপনার মধ্যে কি ছিল ইংরেজি শেখার জন্য? দেখেন, আমি ইউনিভার্সিটি লাইফ থেকে ইংরেজির ক্লাস নেই, বিভিন্ন কোচিং এ ভর্তি পরীক্ষার ক্লাস নিয়েছি।
তো ইউনিভার্সিটি লাইফ শেষ করার পরে আমি প্রায় 8 থেকে 10 বছর ব্যাচেলর লাইফ বিভিন্ন মেসে কাটিয়েছি। তো আমার সাথে আমার অসংখ্য রুমমেট ছিল। প্রতিবার যখন একটা মেস থেকে আরেকটা মেসে গেছি, তখন প্রতিটা রুমমেটের একই কথা ছিল যে এতটা বছর আপনার সাথে থাকলাম, ইংরেজিটা শেখা হলো না, এই কথাটা ছিল। তা আমি তখন তাদেরকে আর সম্পর্কের খাতিরে তেমন কিছু বলিনি, বাট আজকে বলছি, এই ইংরেজি শেখার জন্য কি করেছেন আপনি, কি ইনিশিয়েটিভ নিয়েছেন আপনি? খুব বেশি কিছু করেননি। দেখেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনাকে কি করতে হয়? দাঁত ব্রাশ করতে হয়, তাই না? মুখ ধুতে হয়। যদি না ধন, ডেফিনেটলি ওই দিন সন্ধ্যায় আর কারোর সাথে কথা বলতে পারবেন না। তাহলে এই প্রতিদিন দাঁত মাজা যেরকম একটা রুটিনের মধ্যে নিয়ে আসেন, ইংরেজি যদি আপনি শিখতে চান, এই শেখার প্রসেসটা প্রতিদিন আপনার রুটিনে আনতে হবে। যদি আপনি এই শেখার প্রসেসটা আপনার রুটিনে আনতে পারেন, তাহলেই কেবল আপনি ইংরেজি শিখতে পারবেন। তাহলে প্রসেসটা কি? একদিনে হঠাৎ করে হবে না এটা। দেখেন, ছোটবেলায় একটা বাচ্চা কিভাবে কথা বলতে শেখে? সে কিন্তু জানে না যে এটার ভোকাবুলারি এটা, এই লোকটাকে আমার বাবা বলা হয়, এই লোকটাকে আমার মা বলা হয়, বাবার বাবা, এই ভোকাবুলারি গুলো সে জানে না, সেন্টেন্স স্ট্রাকচার সে জানে না। সে কি করে? অবজার্ভ করে। 6 মাস পর্যন্ত অবজার্ভ করে, শুধু দেখে কে কি বলছে, তাকায়, দেখে আর হাসে, লিসেন করে। এই বাচ্চাদের মতো ইংরেজিটা শিখতে হবে। আই ডিড মাই সেকেন্ড মাস্টার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ELT। এখানে স্ট্রাকচার শেখা যায় না, ভোকাবুলারি মুখস্থ করে। ইউনিভার্সিটি লাইফে আমার একটা মানে বড় ভাই ছিল, জসীমউদ্দিন হলে থাকতেন। তো ওনাকে বলা হতো লাইভ ডিকশনারি, মানে বাংলা একাডেমির যে ডিকশনারি আছে ইংলিশ টু বাংলা, পুরো ডিকশনারি তার মুখস্থ আছে। কিন্তু আমাদের সাথে যখন ইংলিশ কনভারসেশন হতো, উনি কন্টিনিউ করতে পারতেন 1 বা 2 মিনিটের বেশি। বাট আমরা ইংলিশ লাইভ প্রোগ্রামগুলো উই ক্যান কন্টিনিউ যতক্ষণ পর্যন্ত আমরা চাই। সো এটা কিভাবে পসিবল হয়েছে? বিকজ এই হ্যাবিটটাকে, দ্য ওয়ে উই হ্যাভ স্টার্টেড লার্নিং ইংলিশ, এইটাকে চেঞ্জ করতে হবে। তাহলে ওই স্ট্রাকচার, ভোকাবুলারি ধরে না, বাচ্চাদের মতো শুরু করতে হবে, শুনতে হবে। লিসনিং ইজ ইম্পর্টেন্ট। আমার এখনো মনে আসে 2004 সালে আমি শুদ্ধ উচ্চারণ শেখার জন্য গুলিস্তানে গিয়েছিলাম। ছোট্ট একটা রেডিও কিনেছিলাম, হলে এসে সূর্যসেন হলে থাকতাম, সকালবেলা ফুটবল খেলতাম, এসে সকাল 9টা পর্যন্ত ওই বিবিসি শুনতাম 100 মেগাহার্টজে। এবং বিবিসি শুনে শুনে উচ্চারণগুলো প্রথম দিকে বুঝতেই পারতাম না। 1 ঘন্টা শুনছি, একটা দুটো ওয়ার্ডও বুঝতে পারতাম না। বাট ধীরে ধীরে ইট টুক টাইম। 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, এবং এখন পর্যন্ত আমি যে পরিমাণ শুনি, দেখি, ইউটিউব থেকে, টেকটক থেকে, আমি আপনাদেরকে বলছি, one of the process can be you can become a part of Toastmasters community. এটাকে বলা হয় the largest organization in the world where you can practice your communication, leadership and public speaking skills. So how can you do so? Once you become a member of Toastmasters community, once you become member, you need to take roles. Like আমি একটা ক্লাবের প্রেসিডেন্ট, সেই ক্লাবে we do have 4 meetings in a month. So 4টা মিটিং যখন আমরা একটা মাসে করি, each week we do have meeting. সেই মিটিং গুলোতে we need to take certain roles, এবং রোলস গুলো পারফর্ম করতে হয়। স্পিকিং রোল আছে, স্পিকার হিসেবে, আদার রোল টেকার্স আছে। সো সেখানে আমি on a regular basis I am delivering my speech, and after delivering one speech, actually there is an evaluator. That evaluator, what he does or she does, she evaluates, she gives feedback. একজন কাউন্টার আছে, তিনি কাউন্ট করেন আমি আমার কথার মধ্যে কতবার unnecessary, so এই ধরনের unnecessary filler words ইউজ করি। Based on that, he or she gives feedback. একজন গ্রামারিয়ান আছে, সে বসে বসে আমার গ্রামার্স গুলো চেক করতে থাকে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমি কতবার এস যোগ করলাম, ভুল কোথায় গুলো করেছি। সো সেই নাউন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেই রুলস গুলো অনুযায়ী বারবার করে প্রনাউন্সিয়েশন আমাকে রিমাইন্ড করে দেয়, দিস আর দ্য থিংস দ্যাট ইউ মিসড টুডে, ইউ হ্যাড মিস্টেকস। সো বেসড অন দ্যাট আই ক্যান রেকটিফাই। আমার স্পিচ ইভালুয়েশন পরে একজন ইভালুয়েটর আছে, হোয়াট হি ডাজ, প্রতিটা স্পিচের পরে সে বলে যে when you were speaking you had problems with your eye contact, you couldn't connect, engage your audience. So based on that আমি রেকটিফাই করি আমাকে, এবং পরবর্তী স্পিচে ডেভেলপ করি। সো আপনারা যারা পাবলিক স্পিকিং, কমিউনিকেশন, লিডারশিপ, ইংরেজি উচ্চারণ শিখতে চান, তাদেরকে বলবো become part of Toastmasters community so that you can learn these skills from a practical platform. ঠিক আছে? ইংরেজি শেখার প্রসেস গুলো কি, সেগুলো নিয়ে শরীফ ভাই আপনি তো সম্ভবত হারিয়ে গিয়েছিলেন, আমরা কন্টিনিউ করে যাচ্ছিলাম আর কি। আমি
ইংরেজি শেখার পদ্ধতিগুলো নিয়ে প্রশ্ন করেছে যে কিভাবে ইংরেজি শিখবো। সবাই ব্লেম করছে এডুকেশন সিস্টেম ভালো না, ইংরেজি ডিপার্টমেন্টের পড়ার পরেও আমি ইংরেজি বলতে পারছি না, বিকজ 12 বছর 14 বছর সিস্টেমটা। আমি বলেছি হোয়াট দ্য হেল ডিড ইউ ডু বাই ইয়োরসেলফ টু লার্ন ইংলিশ? আমার সাথে যারা ঘুমিয়েছে আমার পরের বিছানায়, যারা ঢাকা ইউনিভার্সিটিতে থাকে তারা জানে একটা ছোট্ট বেডকে দুইজন মিলে শেয়ার করতে হয়। আমার বেডমেট ছিল হলো মনির। সেই মনির যখন ইউনিভার্সিটি ছেড়ে আসি বলে যে ইংরেজিটা শিখতে পারলাম না। আমার রুমমেট ছিল ফারুক, সে বলছে যে ইংরেজিটা শিখতে পারলাম না। আমার বহু রুমমেট ইউসুফ ভাই ছিল, আফজাল ছিল, যে মানুষগুলো ছিল প্রতিবার মেস চেঞ্জ করার সময় তারা এই কথাগুলো বলতো যে আপনার সাথে এত বছর থাকলাম বাট ইংরেজিটা শিখতে পারলাম না। ইংরেজি পাশে থাকলে শেখা যায় না। হোয়াট দ্য স্টেপ ইউ হ্যাভ টেকেন to learn English and to change yourself? সে পাগলা হতে হবে, কিছুদিনের জন্য একদম পাগলা কুত্তার মতো হতে হবে যে আমি এটা অ্যাডামেন্ট, আমি এটা করবই, আমি এটা শিখবই। যদি এরকম অ্যাডামেন্ট আপনি হতে পারেন তাহলেই কেবল আপনি শিখতে পারেন। আমি আই ক্যান স্টিল রিমেম্বার আমার একটা কোচিং ছিল, এখন তো আর এগুলো করি না। তো ওই সময় আমার একটা স্টুডেন্ট ছিল যে দারুল ইহসানে পড়তো আরবিকে, তার মানে সে মাদ্রাসা থেকে আসা ছিল, এবং সে এতটাই অ্যাডামেন্ট ছিল। আমি তাকে একদিন ক্লাসে বলেছিলাম যে তুমি যদি ইংরেজি শিখতে চাও তাহলে ইউ নিড টু ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট যেখানে তুমি সবসময় ইংরেজি বলতা। তো পরের দিন সে বলছে, স্যার আমি আমার দরজার সামনে লিখে দিয়েছি আমি কারোর সাথে আর কথা বলি না, বিকজ আই এক্সপেক্ট এভরিওয়ান শুড স্পিক উইথ মি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যার কারণে আমি বাংলা অ্যালাউ করি না, দরজার সামনে বড় করে লিখে দিয়েছি স্পিক ইংলিশ অনলি। সো আমি কারোর সাথে কথা বলি না। সে রাস্তায় রিকশাওয়ালার সাথে ইংলিশ বলতো, সে পটল বিক্রেতার সাথে ইংলিশ বলতো। আবার একটা ক্লাসে বলেছিলাম যে ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইয়ার প্রনাউন্সিয়েশন ইউ নিড টু হ্যাভ কনভারসেশন উইথ নেটিভ স্পিকার্স বা ফরেনারদের সাথে কথা বলতে হবে। এই পাগলটা কি করেছে, গুলশান বনানী এলাকায় হাঁটাহাঁটি করতে এবং সেখানে কোনো ফরেনার পেলে তাকে ধরতো এবং তার সাথে ইংরেজি বলার চেষ্টা করতো। ভাগ্য ভালো হলি আর্টিজানের আগের ঘটনা এটা, না হলে পরে হলে তাকে হয়তো জেলে থাকতে হতো এতদিনে। তার মানে এরকম অ্যাডামেন্ট হলে কেবল পসিবল। হ্যাঁ, ওই পাগলটা এখন ইউকে থাকে এবং ইউকেতে খুব ভালো স্যালারি আর্ন করছে। সো ওরকম যদি আপনার ভিতরে একটা পাগলাটে ভাব থাকে, ইয়েস আই উইল ডু দ্যাট। প্রতিদিন যেরকম সকালে উঠে আমাকে ব্রাশ করতে হয়, তাহলে প্রতিদিন আমি ইংলিশ কিছু না কিছু শুনবো। ইউটিউব আছে, ওই সময় আমাকে গুলিস্তানে যেতে হয়েছে, একটা রেডিও কিনতে হয়েছে বিবিসি শোনার জন্য। এই সময়টা আমার আর গুলিস্তানে যাওয়ার দরকার নেই, তোমার হাতে এরকম একটা স্মার্টফোন আছে এবং এই স্মার্টফোন দিয়ে ইউ ক্যান স্টার্ট ওয়াচিং ইউটিউব, ইউ ক্যান স্টার্ট ওয়াচিং টেড টক। এখন বাংলাদেশে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস গুলো এসছে, আমি বলবো ইউ ক্যান বিকাম পার্ট অফ টোস্টমাস্টার্স ক্লাব। তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার ফেসবুকে যোগাযোগ করতে পারো। সো কোনো একটা ক্লাবের যদি ইউ ক্যান বিকাম মেম্বার, তাহলে সেখানে অন প্রত্যেক সপ্তাহে যদি তুমি টেক পার্ট করো এবং স্পিচ দাও, সেখানে ফ্রি অফ কস্টে একজন ইভালুয়েটর তোমার স্পিচটা ইভালুয়েট করবে, ফিডব্যাক দেবে, বেসড অন দ্যাট আলটিমেটলি তুমি ইমপ্রুভ করতে পারো। আই ক্যান স্টিল রিমেম্বার প্রথম দিন যখন আমি আমার স্পিচ দিই আরো 1.5 বছর আগে, টোস্টমাস্টার 7 মিনিটের স্পিচে আমি 28 বার শব্দ ইউজ করেছিলাম। এখন আমি যখন কথা বলি খুব কম এটা বের হয়, তার মানে বের হয় না বললেই চলে। ঠিক তেমনি তুমিও যদি চাও তুমিও পারবে, অফকোর্স। যারা আপনারা এখানে আছেন, এই কোশ্চেন্স গুলো যারা করেছেন কিভাবে শিখবো, আমার কথা হলো কাউকে ব্লেম দেওয়ার দরকার নেই। এডুকেশন সিস্টেম পারেনি, ইউনিভার্সিটি পারেনি, আমার ডিপার্টমেন্ট পারেনি, আমার এডুকেশন মিনিস্ট্রি পারেনি। আমার কথা হলো আমি কি করেছি। আমি এখনো বলতে পারি যে ওই সময়টাতে ঢাকা ইউনিভার্সিটির এরিয়ার এমন কোনো অলি গলি নাই যেখানে আমি আমার ফ্রেন্ড শাহাদাত তার সাথে হাঁটিনি এবং সেখানে দুইজন ইংলিশে কনভারসেশন করিনি, বিকজ আই ওয়াজ ফ্রম ভিলেজ। একেবারে ভিলেজ থেকে এসেছিলাম এই শহরে। সো আমাকে একদম জিরো থেকে স্টার্ট করতে হয়েছিল। আই ডিডন্ট হ্যাভ দ্যাট মাচ ভোকাবুলারি, আই ডোন্ট নো মাচ স্ট্রাকচারস, আমি অত বেশি জানি না, বাট I know how to communicate with people, I know how to express, to impress people, and that helped me to get job. আমার বয়স কত দেখি কি মনে হয়, চুলগুলো হয়তো পেকে গেছে, খুব বেশি বয়স না, বাট আমার আন্ডারে আমার থেকে আরো 15 থেকে 20 বছর সিনিয়র মানুষজন কাজ করেছে। How was that possible? Because I had that capability to make my interviewers understand that I know how to convince. এই জিনিসটা আমার ভিতরে ছিল এবং আমার লিঙ্গুইস্টিক কম্পিটেন্সিটা আমাকে হেল্প করেছে। ফার্স্ট জব থেকে আমাকে হেল্প করেছে। যখন প্রথম প্রশ্নটি করেছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, আই ইন্ট্রোডিউসড ইন আ ওয়ে, এরপরে আর প্রশ্নই করেনি তারা। সো এই 2 মিনিটের মধ্যে তারা কথা বলা শুরু করেছে আমার ব্যাপারে। আমি বুঝেছি যে ইয়েস আই গট হায়ার্ড, আমাকে তারা নিয়েছে। সো এরপরে আমার পরবর্তী কথা হলো আমার স্যালারি নিয়ে নেগোসিয়েশন করা। প্রথম চাকরিটা হয়েছে যেখানে অভিজ্ঞতা লাগতো, সেটাও লাগেনি আমার। তারা আমাকে, বিকজ আমি ইন্টারভিউ বোর্ডে ফার্স্ট হয়েছি, আমি রিটেনে ফার্স্ট হয়েছি, ইংলিশ আমাকে হেল্প করেছে, কারণ সবগুলো আনসার ইংলিশে করতে হয়েছে। আমি মনে আছে যে যেখানে ওনারা 2 পেজ লিখতে পারেন আমি 8 পেজ লিখে দিয়েছি।
সো বিভিন্ন টপিক দিয়েছি ইংলিশে লেখার জন্য, যে আমার ড্রাফটিং আছে কিনা, স্কিল আছে কিনা এটা প্রুফ করার জন্য। ইন্টারভিউ বোর্ডে ভালো করেছি, সেকেন্ড জবে সেম অবস্থা, থার্ড জবে সেম অবস্থা। সো এই জায়গাটা আমি কনভিন্স করতে পেরেছি বিকজ আই হ্যাড দ্যাট লিঙ্গুইস্টিক কম্পিটেন্সি। তো আপনারা যারা আছেন ডেফিনেটলি কিছু ইনিশিয়েটিভ যদি আপনারা নেন এবং শেখার ব্যাপারে যদি একটু সচেতন হন, লিসনিং করেন, প্র্যাকটিস করেন, প্রতিদিন বলার প্র্যাকটিস করেন, ইউ নিড আ প্ল্যাটফর্ম, এবং একটা স্ট্র্যাটেজি সেট করেন যে কিভাবে আমি আগাবো। হ্যাঁ, স্ট্র্যাটেজি কিভাবে সেট করবেন? হ্যাঁ, একজন ইনস্ট্রাক্টরের কাছে যান, এটিএম ভাইরা ইংরেজি পড়াচ্ছেন ওই জায়গায় যান। যদি যান একজন ইনস্ট্রাক্টরের সাথে, ইউ উইল হ্যাভ অ্যান এনভায়রনমেন্ট ওভার দেয়ার। তারপরে সেটা শেষ না, 2 months is not enough for you to develop to learn English language, because ওই জায়গায় you will be only for 2 hours. What about 22 hours? You must have that plan as well, how to utilize that 22 hours in a day. 24 hours you have. So একটা ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টরের কাছে 2 hours আপনি থাকবেন, বাকি 22 ঘন্টা সেটার জন্য আপনাকে প্ল্যান সেট করতে হবে। সো প্রতিদিন ব্রাশ করার মতো আপনাকে ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিসটা নিয়ে আসতে হবে আপনার মাঝে। শরীফ ভাই, আপনার কাছে আবারও ফিরে যাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমি যেটা হয়েছে আসলে বলছিলাম যে ইন্টারনেটের একটা প্রবলেম হতেই পারে, কিন্তু ঢাকার বাইরে ছিলেন, ঢাকার বাইরে আছেন, সেই হিসাবে একটু মাঝে মাঝে ইন্টারাপশন হতে পারে, এটা ইটস পারফেক্টলি অলরাইট, নো ওয়ারি। আপনাদের কাছে আবারও দুঃখিত, আসলে আজকে আমাদের জমে উঠেছে যে বিষয়টি, আমরা এদের সাথে কোনো মিস করছি। স্যার যদি আবার জয়েন করতে পারতেন তাহলে হয়তো আর কিছু কথা ছিল যেগুলো আমরা জানতে পারতাম। আমাদের সাথে অনেক 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 অডিয়েন্স আছে, প্রায় 50+ অডিয়েন্স আছে। আমাদের হাতে কতটুকু সময় আছে? তাহলে আমি আরো 2-3টি কথা তাদেরকে একটু ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে বলে শেষ করতে চাই। আমরা আরেকটু কন্টিনিউ করি। আমি যেহেতু একটা ইন্টারাকশন হলো, আমি জানি আপনি কন্টিনিউ করেছেন, জি, আপনাদের শেয়ার। হ্যাঁ, কারণ আপনার কাছে আমার প্রথম কোয়েশ্চেন ছিল সিভি, আপনি ইন্টারভিউ পর্যন্ত এবং রিক্রুটমেন্ট পর্যন্ত দাঁড়াই হার্ড ডিটেইলস আপনি বললেন। তো দ্যাটস গ্রেট। আমার মনে হয় একটি প্রপার গাইডলাইন দেবো যারা শুনছে এবং শুনবে, তাদের জন্য এটি ধারে থেকে যাচ্ছে, তারা আমাদের কাছে এই ইনফরমেশন পেয়ে গেল। আমি একটু অনেকগুলো কোয়েশ্চেন এসেছে আমাদের পার্টিসিপেন্ট অনেকেই, এখন প্রচুর অডিয়েন্স চলে এসেছে, 61 আমরা দেখতে পাচ্ছি। আপনি মনে হয় অলরেডি কভার করেছেন অনেকগুলো কোয়েশ্চেনের আনসার, যেগুলো হচ্ছে যে ব্লেম গেম, সেটি আপনি সুন্দর করে ক্লিয়ার করেন। তারপর আপনি জিজ্ঞাসা করতে পারেন অডিয়েন্স, আপনার যদি প্রশ্ন থাকে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে, আপনার ইংরেজি শেখার পদ্ধতি নিয়ে, আপনার প্লেসমেন্ট নিয়ে, ক্যারিয়ার কাউন্সিলরের কাছে আমি এখানে আছি আপনার প্রশ্নের আনসার দেওয়ার জন্য। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আই উইল শেয়ার ফ্রম মাই ওন এক্সপেরিয়েন্স। দেখেন, স্কিলস হতে হবে আমাদেরকে, একটা ভালো রেজুমে আমাদের লাগবে, ইংরেজি আমাদেরকে জানতে হবে, এর পাশাপাশি সফট স্কিলে আপনাকে কাজ করতে হবে। সফট স্কিল ছাড়া আপনি ভালো করতে পারবেন না। আপনাকে রেগুলার পড়াশোনা করতে হবে, বই কিনতে হবে, পড়তে হবে, এবং রেগুলার এই পড়াশোনার মধ্যে আপনাকে থাকতে হবে। ঠিক আছে? সুন্দর কিছু গাইডলাইন আমরা দিয়েছি। আমরা একেবারে শেষ মুহূর্তেই চলে এসেছি বলতে গেলে। আমরা একটু র্যাপ আপ করার আগে একটু রিভিউ করে নিই। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, ইংলিশ, শুধু ইংলিশ আমরা কভার করিনি, আমরা অন্য বিষয়গুলোকে কভার করার চেষ্টা করেছি। সেই বিষয়গুলো আমার মনে হয় যারা শুনেছে খুব ভালো করে শুনেছে। একেবারে প্রথম থেকে যদি আমরা বলি যে আমরা একটা গ্লোবালাইজেশনের সময় পার করছি, সেই গ্লোবালাইজেশনে আমরা কনসিডার করছি দ্য হোল গ্লোব ইজ এ গ্লোবাল ভিলেজ। সেই গ্লোবাল ভিলেজে আমরা আজকে আমরা একজন একই গ্রামে বাসিন্দা, যদিও আমি এখন নড়াইলে আর গ্রামটা কিন্তু একই। সেই গ্রামে ভাষাও একই, সেটি হচ্ছে ইংলিশ। এবং এই ইংলিশটি যদি খুব ভালোভাবে আমরা রপ্ত করতে না পারি তাহলে ইট উইল বি রিয়েলি টাফ ফর ইউ টু সার্ভাইভ ইন কম্পিটিটিভ মার্কেট। এন্ড ইফ ইউ ওয়ান্ট টু বি কম্পিটেন্ট, তাহলে সেই বিষয়গুলো খুব সুন্দর করে বলেছে। সিভি তৈরি করবার আগে আসলে সিভিতে যে কন্টেন্টটা হবে, সেই কন্টেন্টটা কিভাবে ডেভেলপ করতে হয় সেটিও আমার মনে হয় জানেন, সুন্দর করে গাইড করেছেন। এবং এরপরে উনি বলেছেন যে সিভিটা ডেভেলপ করতে হবে এমন ভাবে যাতে অ্যাট এ গ্ল্যান্স একজন এমপ্লয়ার ভালোভাবে বুঝতে পারে, অ্যাসেস করতে পারে যে তার সিভিতে কি আছে এবং সে কি কোয়ালিটি কন্টেন্ট করে এবং তার মধ্যে কি কি কোয়ালিটি গুলো আছে, এবং those are different from others or not. Someone has to have some USP, যেটাকে আমরা বলি ইউনিক সেলিং পয়েন্ট, যদি থাকে তাহলে তাকে আমরা সিলেক্ট করে ফেলি আর কি। তো এই বিষয়টাও সুন্দর করে বলেছেন, যেহেতু উনি এমন একটি সংগঠনের সাথে কাজ করেন বা এমন একটি অর্গানাইজেশনের সাথে কাজ করেন, সেখানে ওনার কাজটাই হচ্ছে এই যারা জব সিকার বা জব সিকার হবে তাদেরকে ডেভেলপ করেছে তুলছেন। এবং পাশাপাশি আমরা যেটা বলেছি আমরা এই চাকরি মনে হয় পেয়ে যাচ্ছি, দ্যাটস গ্রেট।
we are going to have a very good time. তাহলে আমি wrap up করছি না, আমরা আসলে শেখার সুযোগটা আমি কিন্তু পেয়ে গেলাম আজকে। আমি আবারও সরি ফর দ্যাট ইন্টারাপশন। থ্যাংকস ফর জয়নিং এগেন। থ্যাংক ইউ। আমি আসলে অনেকক্ষণের জন্য হারিয়েছিলাম আপনাদের থেকে। আপনি যখন ডিসকানেক্টেড হয়ে গেলেন তারপরে কেন যেন আমারটাও চলে গেলাম জানি না। এনিওয়ে ইট অল হ্যাপেন্স সামটাইমস। আমি মাহমুদ ভাই, আপনি চলছিলেন, মানে আপনারটাই চলছিল। আপনি যখন, যেহেতু আমারটা অফ করা ছিল, যখন আপনি ডিসকানেক্টেড হয়ে গেছেন তখন আমি কানেক্টেড হয়েছি। এবং আমি জামি ভাইকে একটু আসলে থ্যাঙ্কস দিতে চাচ্ছি এই জন্য, উনি কন্টিনিউ করে গেছে মাশাআল্লাহ। এবং আসলে এখন বোঝা যাচ্ছে যে হি ইজ আসলে মানে হি ইজ টোস্ট মাস্টার, আই মিন মেম্বার। আমি সত্যি কথা বলতে গেলে টোস্ট মাস্টার ক্লাবের একজন মেম্বার যদি হয় তাহলে এরকম কন্টিনিউ করা যায়। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হি প্রুভ টুডে অন দ্য স্পট হিয়ার দিস লাইভ প্ল্যাটফর্ম। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আসলে মাই গ্র্যাটিটিউড টু ইউ, মানে এটা কোর্স, টোস্ট মাস্টার কোর্স বা এখানে কোর্স আপনি বললেন যে একটা ফ্রি ট্রায়ালে চলো, আমি একটু শুনেছি এটা। তারপরে আমি যেটা বলবো, আমি একটু অ্যাড করি এখানে, সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা যাই থাকুক না কেন, আপনি জানছেন, আমি জানছি, সবাই কিন্তু যারা যারা যার মতো করে হচ্ছে, তাদেরকে এখন এই ব্যারিয়ার থেকে উঠে এসে আমাদেরকে নিজেদের তাগিদে কোর্স করতে হবে। আমি একটু স্পষ্টভাবেই বলি, এমনি এমনি হয়ে যাবে, একজন সরাসরি বাসায় বসে সবকিছু পেরে যাবে, এটা কিন্তু আমরা আনলাইকলি বলবো। আমাদের বলবো যে এখানে কোনো এক্সপার্টের কাছে যাওয়াই দরকার, তার সাজেশন নেওয়াই উচিত। একটা মানুষ যখন অসুখে ভুগছে অবশ্যই আমরা স্পেশালিস্ট কাউকে খুঁজি, এবং তারপরে কিন্তু আমরা খুঁজি না যে একজন এমবিবিএস ডাক্তার, আমরা কিন্তু খুঁজি ইএনটির জন্য আলাদা ডাক্তার। আমরা কিন্তু যদি ঠিক আছে যে ডায়াবেটিসের জন্য শুধুমাত্র ওই আমরা একজন সাধারণ এমবিবিএস এর কাছে যাই না। আমাদের বাংলাদেশে এখন চোখের প্রবলেম হলে কেউ এখন দাঁতের ডাক্তার কাছে যায় না। এখন এখানে কিন্তু কি করে স্পেশালাইজড হয়ে গেছে, এখন তার প্রবলেম মাথায়, নিউরো। আমরা কিন্তু সাধারণত একজন আই স্পেশালিস্টের কাছে কেউ যাবে না, বা একজন ইএনটি ডাক্তারের কাছে যাবে না। তো সেখানে আমরা অবশ্যই কি করব, সেখানে আমরা যে একজন নিউরো সায়েন্টিস্ট বা একজন নিউরো ডক্টর কে আছেন। এই ব্যাপারগুলো কেন বলছি, যে একজন স্পেশালিস্ট অবশ্যই আপনার জীবনে দরকার। আমি আমার লাইফে কিন্তু সত্যি কথা ভাবে আমি নিজে এটিএম স্যারকে পাইনি, আমি নিজে কিন্তু জামি স্যারকে পাইনি, আমি নিজে আজকে আনোয়ার স্যারকে পাইনি, আমি নিজে এসব স্যারকে পাইনি। সত্যি কথা বলতে গেলে আমি নিজে আমি চেষ্টা করেছি যে কিভাবে করা যায়। আমি আমার এই জীবনে যা শিখেছি, আই এম 41, আমার এই 41 বছরে আমি যা শিখলাম, এবং আমি আমার 18 বছর মানুষের জন্য ডেডিকেট করে যা শিখলাম, তাতে শেখাইতে যে শিখলাম যা, সেটা আমি দেখেছি এক্সপার্ট দরকার জীবনে। আমি একটা সুযোগ দিচ্ছি আজকে আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে, যেহেতু আমাদের অনেকক্ষণ একটা কনভারসেশন চলেছে, আমি ডিটেলস আর কিছু বলতে চাই না। আমি একটা সুযোগ দিচ্ছি সবার জন্য, আমি ফ্রি কনসালটেন্সি করি, ফ্রি, অ্যান্ড দিস ইজ ফর ফ্রি, আই এম সেইং ফর এভরিবডি। যদি কেউ চায় আজকের এই প্ল্যাটফর্ম career.com, তার যত শ্রোতা দর্শক আছেন তাদেরকে বলবো, এই প্ল্যাটফর্মে যারা আছেন তারা যদি কখনো আমার কাছে বিনা পয়সায় কিছু হেল্প দিতে চায়, আমি আমার বাকি জীবনটা এটাই সাজিয়েছি। সেটা হচ্ছে, আমি একটা বড় প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা থেকে অবশ্যই দেখেছি মানুষের জীবনে চাওয়ার শেষটা আমি কিন্তু হয়ে আসছি। আমি এই বাংলাদেশের একটা সেক্টরের বড় একটা সেক্টরের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা হিসেবে সবচেয়ে দীর্ঘতম সময় ছিলাম। আমার জীবনের বাকি সময়টা আর খুব কিছু চাওয়ার কিছু নাই। আমি এখন চাই যে তোমরা ভালো থাকো। এর জন্য আমি প্রতিদিন এখন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত একটা বিশেষ সুযোগ দিচ্ছি, এবং সেটা হচ্ছে ঢাকার মালিবাগে আমার সাথে সরাসরি দেখা করার সুযোগ আছে। আমি কোনো টাকা পয়সার জন্য নিই না। তোমার কিভাবে তোমার ক্যারিয়ার করবে, তুমি কিভাবে ইংরেজি শিখবে, এবং তুমি কিভাবে দেশের বাইরে যাবে, দেশে ক্যারিয়ার করবে, ফ্রিল্যান্সিং কিভাবে করবে, এই সবকিছু নিয়ে তুমি সফল ইনশাল্লাহ হবেই, হয় তুমি দেশে নাহলে দেশের বাইরে। আমি শরীফ ভাইকে একটু বলবো, যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমি আমার সাথে মানে কথা বলার জন্য, সরাসরি আসার জন্য careercare.com এর আমার একটা পার্সোনাল নাম্বার সাধারণত দিতে চাই না, বাট আমি শেয়ার করতে চাই। যদি কেউ মনে করে যে না আমার সাথে সরাসরি কথা বলবে, সিভিটা কিভাবে লিখবো বা কিভাবে আমি আসলে দাঁড়াবো, কিভাবে কাস্টমাইজ করবো, এই জন্য আমি ফ্রি দিচ্ছি, আই এম গিভিং ইট ফর ফ্রি ফর এভরিওয়ান। হ্যাঁ, তার আগে আমি বলবো যে আমার সাথে দেখা করার জন্য একটু কথা বলে আসতে হবে, বা আমাকে একটা টেক্সট করে আসতে হবে। আমি একটু নাম্বারটা দিচ্ছি, আমার একটা ব্যক্তিগত নাম্বার, সেটা হচ্ছে 01712808193। আবারও বলছি 01712808193।
ফ্রি। আর আমার ব্যক্তিগত ফেসবুক আইডিটা আমি এখানে দেওয়াই আছে, সেটা হচ্ছে এটিএম মাহমুদ। এটিএম লিখে একটা স্পেস, তারপরে মাহমুদ হচ্ছে MAHMUD। আমার একটা ইউটিউব চ্যানেল সেটা আছে, এটাও ফ্রি, এটিএম স্যার নামে, এটিএম একটা স্পেস দিয়ে স্যার। আমি কেন বলছি যে কারো না কারোর প্রয়োজন হয়। যেমন আমি বললাম যে জামি ভাইয়ের কাছে আমি গেলাম, ওনার কাছে আমি কিছু শিখতে পারলাম। যদি একজন মানুষ নিজেকে চেঞ্জ করতে চায় এবং সে যদি তার দিনটাকে বড় না করে, সে চেঞ্জ করতে পারে না। কারণ অনেকগুলো অ্যাডিশনাল কোয়ালিফিকেশন নিতে হয়। শুধুমাত্র ডোন্ট বি লিমিটেড টু হোয়াট ইউ জাস্ট গট ফ্রম ইউর ইউনিভার্সিটি অর কলেজেস। আমি শুধুমাত্র সার্টিফিকেটের মধ্যে লিমিটেড থাকতে নিষেধ করছি। ইউ হ্যাভ টু স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড, then you can really, sell yourself the best, I would say, in the country, in the world. মানে you have to sell yourself the best. Don't be introvert, be extrovert. এই কোয়ালিটিগুলো নাও, কোয়ালিটিগুলো অর্জন করো। তুমি ইন্ট্রোভার্ট ছিলে তোমার জন্মগতভাবে, তুমি সেখান থেকে চেঞ্জ করো। ইন্ট্রোভার্টরা কখনো সিইও হতে পারে না, ইন্ট্রোভার্টরা কখনো বড় ডিপার্টমেন্টের প্রধান হতে পারে না। ইন্ট্রোভার্টরা সাধারণত বড় বড় পোস্টে যেতে পারে না, তাদের একটা রেস্ট্রিকশন থাকে, তাদের ওই পর্যন্ত থাকে। দে বিকাম টু লিমিটেড টু বি হাইয়ার। এবং সেই জন্য আমি বলবো তাদের অনেক কিছু ভিতরে থাকে, এক্সপ্রেস করতে পারে না। আমি এই জন্য বলবো ইন্ট্রোভার্ট তুমি ছিলে বাই নেচার, হয়তো জন্মগতভাবে তুমি ছিলে, এক্সট্রোভার্ট হয়ে যাও, টার্ন করো, কথা বলো না, কথা বলা শুরু করো। 4-5 জন বসে আছো, তার পাশাপাশি তুমি হ্যান্ডশেক করা শুরু করো। এখন করোনার মধ্যে আমি এটা বলছি যে এখন না করো, কিন্তু এরপরে তোমরা এটা করো, একে অপরের ভাব বিনিময় করো, সালাম বিনিময় করো, একে অপরের সাথে কথা বলো, ভাই কোথা থেকে এসেছেন। মানে আমি আমার ছোটবেলায় কিন্তু ছিলাম ইন্ট্রোভার্ট, মানে কারোর সাথে কথা বলতাম না। সেখান থেকে আজকের এটিএম মাহমুদ, সেখান থেকে আজকের এটিএম স্যার, সেখান থেকে আজকের এই ক্যারিয়ার কোর্স। আজকে মিলিয়ন মিলিয়ন লোক আমাকে চিনে, এটার কারণে না যে আমি যদি সেটা থাকতে পারতাম, যদি সেটাই থাকতাম, আজকে আমাকে কোটি মানুষ চিনতো না, আজকে আমাকে এত দেশের বাইরে আমাকে চিনতো না। এটা আমি কেন বলছি যে এটার কারণটা হলো আমি ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হয়েছি। তোমরাও হও, তোমরা হলে ইনশাল্লাহ হবে। আর দিনটাকে বড় করো, ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে সারাদিন। আমি শরীফ ভাইকে একটু বলি, আমি জামি ভাইকে একটু বলি, আপনি জানেন কিনা এই সময়ে যারা তরুণ, তাদের একটা বড় অভ্যাস হচ্ছে রাত জেগে থাকে। তারা রাত 3টা-4টা পর্যন্ত আপনি দেখবেন যে অনলাইনে আছে, তারা 3টা-4টা পর্যন্ত থাকছে, আবার 5টার সময় করছে। এরপরে তারা ঘুমাচ্ছে, যখন সারাদিন ঘুমাচ্ছে, তারপরে তারা উঠছে হচ্ছে দুপুরবেলা, কখনো বিকেল বেলা, কখনো সন্ধ্যাবেলা, আবার তারা রাতে। এই যে নিশাচর একটা জাতি হচ্ছে, এই প্রজন্ম হচ্ছে। আমি তাদেরকে বলবো তোমরা ফজর নামাজ পড়ে দিনটা শুরু করো, যারা মুসলিম ফজর নামাজটা পড়ে দিনটা শুরু করো। যার যার ধর্ম সেখানে কিন্তু একটা প্রভাত প্রেয়ার আছে। আমি যে বলবো তুমি ফজর নামাজ পড়ে সকালের প্রেয়ারের পরে তুমি দিনটা শুরু করো, দিনটা অনেক বড় হয়ে যাবে। তুমি শেখার সুযোগ পাচ্ছ, যেখানে তুমি একদিনের ট্রেনিং পাচ্ছ, হাফ দিনের ট্রেনিং পাচ্ছ। 500 টাকা খরচ করো, অসুবিধা নাই। তুমি 1000 টাকা খরচ করো, ওই ট্রেনারকে দাও, সেখান থেকে তুমি শিখে নাও। এই সব কিছু পুঁজি করে তোমার লাইফে তুমি একটা বড় কিছু হতে পারো। কখনো নিজে নিজে সবকিছু হয় না, ইউ নিড সামওয়ান টু হেল্প ইউ। এটা জন্য তোমার দরকার, এবং তাহলেই তুমি একটা কিছু হতে পারো। আজকে আমরা বলছি যে হ্যাঁ, আমাকে কেউ কেউ বলে মোটিভেশনাল স্পিকার, আমাকে কেউ বলে যে ক্যারিয়ার মোটিভেশনাল স্পিকার, বা কেউ কেউ বলেন যে উনি একটা স্পিরিচুয়াল একজন ব্যক্তি। কিন্তু সবকিছুর পরে আমার এখানে আমার সাথে কথা বলে বিনা পয়সায় শুধু ক্যারিয়ারের একটা গাইডলাইন নিয়ে আমি অনেকের জানি, অনেকের 5 বছর সেভ করে দিয়েছি আলহামদুলিল্লাহ, অনেকে 10 বছর সেভ করে দিয়েছি। ভুল পথে চলছিলেন, হ্যাঁ ভুল পথে চলছিলেন, সেখান থেকে বললাম যে তুমি কি করছো, এটা করার তো দরকার নাই। মানে তোমার যেটা দরকার হচ্ছে ইন্টারমিডিয়েট সমান, তুমি ডিপ্লোমা করে 4 বছর আরো এক্সট্রা করছো। ও একটা ছেলের কথা বলি যে ইন্টারমিডিয়েট পাস করেছে, এইচএসসি, তারপরে আবার ডিপ্লোমা করেছে, এরপর আবার সে ব্যাচেলর করেছে। আমি বললাম তুমি মাঝখানে তুমি কি করেছো, 4টা বছর তুমি নষ্ট করেছো, 4 লং ইয়ার্স ইউ হ্যাভ ওয়েস্টেড। বলে কেন স্যার? আমি যেটা বলছো তুমি ইন্টারমিডিয়েট এইচএসসি, diploma is the equivalent to that. It's just equivalent to intermediate what you just did. And then you further spend 4 long years. তোমার জীবন থেকে 4টা বছর ঝরে গেছে। পরে বলছে এটা যে আমি জানতাম না, কেউ আমাকে বলেও নাই, nobody guided me in the way you said. এবং তখন আমি বললাম যে তোমার এখানে আসা দরকার। আমি এই জন্য বলছি, অনেকে দেখেন বাংলাদেশে বলছে যে আমি প্রমোশন পাচ্ছি না, অনেকে বলছে যে আমার বেতন বেশি না, আমি খুব অল্প টাকায় চাকরি করছি। তুমি আসুন, আপনি আসেন, যার মাস্টার্স আছে, আপনি জানেন যে একটা আইএলটিএস স্কোর থাকলে পুরো পরিবার নিয়ে কানাডাতে স্থায়ী বাসিন্দা হওয়া যায় সামান্য খরচে। খরচটা গুরুত্বপূর্ণ না, এখানে আইএলটিএস স্কোরটা গুরুত্বপূর্ণ। অনেকে এখানে বলছে, আমাকে এটা বলছে যে খুব কষ্ট করে আমার সন্তানদের পড়াচ্ছি। একটা বাবার কথা বলি, উনি কাঁদছেন, আমাকে বলছেন
যে তার মেয়েকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়েছেন শুধুমাত্র ফিস দিতে পারছেন না। তারপরে সে সাধারণ একটা স্কুলে, সে প্রাইমারি স্কুলে ভর্তি করেছেন, সে কাঁদতে কাঁদতে বলছেন। আমি বললাম যে আপনি এটা করছেন, আপনার তো যোগ্যতা আছে, আপনি মাস্টার্স পাস, আপনি একটা আইএলটিএস এ যদি একটা স্কোর পান তাহলে তো আপনি সামান্য খরচে চলে যেতে পারছেন। আপনি ইমিগ্রেশন নিয়ে আপনার বাংলাদেশের ইয়ের পাসপোর্ট থাকছেই, আপনি বাই বার্থ বাংলাদেশি। আপনি আরেকটা দেশের যদি একটু উন্নত দেশের আপনার একটা ইমিগ্রেশন থাকে, সিটিজেনশিপ থাকে, সো ওয়াই ডোন্ট ইউ ট্রাই ফর দ্যাট। এটার জন্য তো খুব বেশি খরচ লাগছে না। তখন এটা বলছে, স্যার আমি এটা জানতাম না তো, এই জিনিসটা আমাকে কেউ বলে নাই। আমি এই জন্য বললাম যে আমি যেটা করেছি, আমি একটা প্ল্যাটফর্ম দরকার ছিল, তখন আমি ছেড়ে দিয়ে তখন মনে করলাম মানুষের জন্য কিছু করি। এবং আমি বিশ্বাস করি সামথিং, চুজ ওয়ার্ক দ্যাট ইউ লাভ এন্ড ইউ নেভার হ্যাভ টু ওয়ার্ক এ ডে ইন লাইফ। তারপরে আমি একটা বড় প্রতিষ্ঠানের সিইও পদ ছেড়ে দিয়ে তখন আমি এটিএমস করি, যার ট্যাগলাইনটা হচ্ছে সততার চাদরে মোড়ানো। আমি করেছি, আজকে অনেক মানুষের দোয়া পাচ্ছি। পৃথিবীর বহু দেশে আমার ছাত্রছাত্রীরা আছে, আজকে বাংলাদেশেও অনেকে ইংরেজি শিখছে, তার পাশাপাশি করছে, এবং ফ্রিল্যান্সিং কোর্সের মাধ্যমে দেশে বসে ঘরে বসে করছে। মাননীয় প্রধানমন্ত্রীর কয়েকদিন আগে একটা লেকচার শুনলাম, উনি বললেন যারা ফ্রিল্যান্সার তাদের জন্য উনি একটা স্ট্যাটাসের ব্যবস্থা করবেন, যাতে তারা এই স্ট্যাটাস পেয়ে ফ্রিল্যান্সিং করে দেশে কিছু করতে পারে। তারপরে হতাশ হওয়ার কিছুই নাই। যদি তাই হতো তাহলে আমি নেলসন ম্যান্ডেলা, ছোট্ট একটা কথা বলে আমি আমার পাঠটা শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা, ওনাকে একটা জিজ্ঞেস করা হলো যে মানে হাউ ডিড ইউ বিকাম সাকসেসফুল দিস মাস দিস প্ল্যাটফর্ম টু দিস সাইড টুডে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আজকের এই উচ্চতা পর্যন্ত, এত দূর পর্যন্ত সফলতা কিভাবে পেলেন? উনি একটা অ্যান্সার দিলেন, ডোন্ট জাজ মি বাই মাই সাকসেসেস, জাজ মি বাই হাউ মেনি টাইমস আই ফেল ডাউন এন্ড গট ব্যাক আপ अगेन। আমাকে কখনো আমার সফলতা দিয়ে বিচার করো না, আমাকে বিচার করো যে আমি কতবার ব্যর্থ হয়েছি, কতবার থমকে গেছি, কতবার পড়ে গেছি, আবার ঘুরে দাঁড়িয়েছি। তুমি এইটা যদি বিচার করো তাহলে আমাকে বলতে পারো আমি সফল। জেমস ডাইসন, উনি আজকের ভ্যাকুয়াম ক্লিনার এটা তৈরি করতে গিয়ে ৫,০০০ বার উনি ব্যর্থ হয়েছেন। ৫,০০০ বার পরে, প্রায় ৫,০০০ বার পরে, ৪,০০০ বার পরে উনি প্রায় নিরাশ হয়ে গেছেন। উনার ওয়াইফ ওনাকে বললেন, ওনার স্ত্রী বললেন যে এখন তোমাকে করতে হবে না, আমি নিজে তোমাকে চালাবো, সংসার চালাবো, তুমি এইটা নিয়ে কাজ করো, ওয়ার্ক অন দিস, এবং তুমি বি সাকসেসফুল ইন মেকিং দিস। এবং তারপরে এটা কিন্তু প্রায় ৫,০০০ বার ব্যর্থ হওয়ার পরে করেছেন। যদি এইভাবে হয়, আমরা কেন একবার দুইবারই হলেই আমরা মনে করছি পারছি না? তুমি যদি না পারো, হ্যাঁ তোমার যোগ্যতা হয়নি, তুমি ইংরেজিতে তুপ্প হও, তুমি কম্পিউটার জানো, তুমি গ্রাফিক্স শেখো, তুমি ফ্রিল্যান্সিং শেখো, তোমাকে বেকার থাকতে হবে না। আমি বলছি তুমি বেকার থাকবে না ইনশাল্লাহ। আমার ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটিএমসি এখন ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছেন যিনি, দুজন কোঅর্ডিনেটর। এই দুজন কোঅর্ডিনেটর একজনের কথা বলি যিনি এখানে আইএলটিএস করেছেন এবং এখন ফ্রিল্যান্সিং কোঅর্ডিনেটর, মানে এটিএমসিরই কোর্স ফ্রিল্যান্সিং এটারই কোঅর্ডিনেটর, যিনি বাংলাদেশে বসে সাধারণ ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ ঘরে বসে ৫ থেকে ৬ লাখ টাকা ইনকাম করছেন বাংলাদেশে বসে। আরেকজন ঢাকার বাইরে মফস্বলে থেকে কয়েক লাখ টাকা মাত্র ইনকাম করছেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। তো তুমি কেন মনে করছো তোমার হয়নি? তুমি কেন মনে করছো তুমি বেকার? তুমি কেন মনে করছো তুমি অসহায়? কি লাগে? তোমার পুঁজি কতটুকু লাগছে? মানে you don't need that money. You don't need that whole amount of money. All you need is your will. All you need is your willingness to do this things that you need to do. এবং এইটার জন্য আমার সাথে দেখা করা যাবে। প্রতিদিন আমি এটিএমস মালিবাগ মৌচাকে বসি, আমি ফ্রি কনসালটেন্সি করি বিকাল ৩টা থেকে রাত ৮টা, কখনো সন্ধ্যা ৭টা পর্যন্ত। একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসো, অনেকে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আসে কারণ অনেকে পারে না। চেষ্টা তো করো, দেখা করো, আমাকে টাকা দিতে হবে না। আমি যতদিন বেঁচে আছি এটা করে যাচ্ছি কেন? তুমি সিভি লিখতে পারছো না, তুমি করতে পারছো না, তুমি চাকরি পাচ্ছ না, তুমি বাইরে যেতে পারছো না, পরামর্শ পাচ্ছ না, জেনে তো নাও যাতে তোমাকে জীবনে আর কখনো পিছনে হাঁটতে না হয়। একটা জীবন দুইবার পাচ্ছ না। লাইফ ডাজন্ট হ্যাভ এনি মিনিং, we can make it meaningful. It doesn't have any color, we can make it colorful. It doesn't have any event, we can make it eventful. এই জন্য লাইফটাকে কখনো নষ্ট করে দিও না, কখনো জীবনটা কাটিয়ে দিও না, জীবনটাকে যাপন করার চেষ্টা করো। Don't try to spend the time that you have, you can never get back. Try to live the life that you have. This is really worthwhile. এবং আল্লাহর উপর বিশ্বাস রাখো, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, ইনশাআল্লাহ তুমি সফল হবে এবং তুমি তোমার অর্জন করে যাও একের পর অর্থ। শরীফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ, জামি ভাই আপনাকে চমৎকার লেকচারের জন্য অনেক ধন্যবাদ। আমরা বলবো যে আজকে কানেক্টেড হলাম, অনেকের জন্য কিন্তু অনেকগুলো পরামর্শ দিতে পারলাম, এটা আমাদের জন্য অনেক কিছু। হ্যাঁ, মানে আমরা যেটা করছি এটা সোশ্যাল ওয়ার্ক, আর কিছুই না। অ্যাবসলিউটলি, মানে যে বিষয়টি আসলে আবার একটু জামি ভাইয়ের রেফারেন্স থেকেই বলি যে
আমি ভাই বলছিলেন টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান এনিথিং এক্স্যাক্টলি। তো টাইমটাকে প্রপারলি ইউজ করা এবং সেই তারই কনসিকুয়েন্সে এটিএম স্যারও বললেন যে আহ, তোমার টাইমটাকে তুমি প্রপারলি ইউজ করো। ইয়োর টাইম, ইয়োর লাইফ, ইউ ক্যান মেক ইট এনিথিং অ্যান্ড ইউ হ্যাভ টু প্রে। আছে এটা, whoever it is, whatever your religion, হ্যাঁ, you have to pray. প্রে না করলে আসলে কোনো কিছু ডেস্টিনেশন পৌঁছতে পারবে না। আর you have, যদি আবার একটু শেষ করি রেফারেন্স, ইউ হ্যাভ টু বি আইডেন্টিফায়াবল। তুমি এমন হাজার হাজার লোকের মানুষের মাঝে তুমি আছো, সেখান থেকে তোমাকে যেন চিনে নেওয়া যায়। And তোমাকে জানতে হবে যে which way to walk exactly and which way to run. So if you don't know, তাহলে আমার মনে হয় you will be unable to reach to your destination. আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, আসলে ইন্টারাপশন না হলে খুব ভালো একটি ডিসকাশন হচ্ছিল। আমরা, আমি একেবারে এই লাইফের ওই জায়গা থেকে কিছু ছিটকে পড়লাম। তারপরে আমরা অনেক কিছু গাইডলাইন পেলাম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি, এটির কনসিকুয়েন্সে আমি আরেকবার অনুরোধ করবো জামিল স্যার এবং এটিএম স্যারকে আরেকদিন আমাদের কিছু সময় দেওয়ার জন্য। আমরা আরো একটু শেয়ার করতে চাই, আমরা আরো বেশি শেয়ার করতে চাই, আমরা শেয়ার করে আনন্দ পাই। আমাকে বাচ্চারা আমাকে জিজ্ঞেস করে, মাই স্টুডেন্ট আজকে মি যে স্যার আপনি টিচার কেন হলেন, মানে ওয়াই ডু ইউ টিচার, সো হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন, আপনার কি এইম ইন লাইফ টিচার ছিল বা টিচিং ছিল? আমি আসলে শেয়ারিংটা খুব পছন্দ করি এবং দুজন মানুষ পেয়েছি আজকে যারা সত্যি আমি ভাগ্যবান যে আমার ভালোবাসার দুটো মানুষ হয়ে গেল, দুজন এটিএম স্যার এবং so thank you for being with us. Salute to you people for sharing your knowledge. হ্যাঁ, আমি যদিও সেটা আজকে আমরা খুব সীমিত আকারে করলাম, আমরা ইনশাল্লাহ আবার আরো বড় আকারে আরো বেশি বেশি আমরা যদি কোলাবোরেশন করে আরো বেশি শেয়ার করতে পারি, আমরাও হ্যাপি হব। আমি যেটা বলছিলেন এটিএম স্যার তার ফ্রি কনসালটেন্সি করছেন, আমার জামাল স্যার অলরেডি অনেক কিছু ওনার ফেসবুকের সবগুলো লিঙ্ক দিয়েছেন, ওনার বইগুলোর লিঙ্ক গুলো দিয়েছেন। আপনারা যদি আমাদের সাথে থাকেন, সেই লিঙ্ক গুলো অনুযায়ী আপনি রকমারি.com থেকে বিজনেস ইংলিশ এন্ড প্রেজেন্টেশন স্কিল নিয়ে যে বইটি আছে সেটি আপনারা পেতে পারেন। আর এটিএম স্যারের সাথে দেখা করবার এবং কথা বলবার জন্য ওনার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিয়েছেন। সো অ্যাভেলেবিলিটি এন্ড অ্যাক্সেসিবিলিটির কোনো সমস্যা নেই আমাদের। We are available for you people, so you can connect with us. আমরা একেবারে শেষ কথা শুনতে চাই, যদিও শেষ কথাটা খুবই একটু দুঃখ বা একটা কষ্টের যে কথাটি, সেটি হচ্ছে যে আমরা এমন একটি সময় পার করছি, সেটি হচ্ছে প্যান্ডামিক। কারণ পোস্ট প্যান্ডামিক যে সিচুয়েশনটি আসছে, হিউজ জব লস, যেটি আপনারা বলেছেন আপনার প্রথম দিকের আলোচনার সময়। শুধুমাত্র এখন খুব 2 মিনিটের মধ্যে আমি জামিল স্যারের কাছে জানতে চাই, যদি একটু ছোট্ট করে বলেন যে এই 2 মিনিটের মধ্যে কত ছোট করে বলা যায় যে you have to prepare yourself for the next to survive, not to get success. একটা মুভির রেফারেন্স দিয়ে শুরু করছি, কুংফু পান্ডা সবাই দেখে। আমি আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে দেখার জন্য বলে যে if you want to develop your pronunciation skill, you need to watch a lot of movies, and animation films are the best movies to learn English. সেই ক্ষেত্রে সেই মুভির একটা ডায়লগ, একটা কোটেশন দিয়েই শেষ করছি। সেটা হলো, it doesn't matter what was your beginning, I mean who you were, but it matters what are the steps you take so that in future who you will be. So ultimately আপনাদের কি অবস্থান ছিল এটার উপর ডিপেন্ড করছে না আপনার ফিউচারটা, রাদার এখন থেকে এই মুহূর্ত থেকে যদি আপনি ডিসিশন নিতে পারেন। Because the world we saw 8 months 9 months back and the world at this moment we are seeing, two worlds are totally different world, and if you want to survive in this world, yes, you need to be something exceptional, এক্সট্রা। সেই এক্সট্রাটা ঠিকই তার উপর ডিপেন্ড করছে আপনার পরবর্তী ওয়ার্ল্ডটা কেমন হবে। একটু আগে শেয়ার করছিলাম যে অসংখ্য কোম্পানিজ আছে, সেখানে আমার নিজের প্রতিষ্ঠান থেকে অসংখ্য ছাঁটাই হয়েছে। সো সকল কোম্পানিগুলো থেকে ফাইন্যান্সিয়াল রিসেশন উইল বি দেয়ার, ছাঁটাই হবে। সেই ছাঁটাইয়ে আপনি টিকে থাকতে পারবেন কিনা, যদি কোম্পানি সার্ভাইভ করে আপনি সার্ভাইভ করতে পারবেন কিনা, ডিপেন্ড করছে আপনার স্কিল সেট, আপনার কম্পিটেন্সের উপরে। সো এখন থেকে অ্যাকশন নিতে হবে। প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর নতুন কি অ্যাডিশনালি অ্যাড করতে পারলেন আপনার লার্নিং এর জগতে। একটা কথা আছে, আফ্রিকান প্রবাদ, এটাকে বলা হয়, সেটা হলো আফ্রিকান প্রবাদ, এটা সম্ভবত আই মিন একটা কোট, সেই কোটটা হলো এরকম যে আই মিন
যে কটা মানে what was the best time to plant a tree? Definitely 20 years back. So what is the second best time to plant a tree? যেটা হয়নি সেটা হলো right at this moment. ঠিক তেমনি এই স্কিলস গুলো, এই কম্পিটেন্সি গুলো শেখার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা ছিল? অফকোর্স আপনি যখন স্টুডেন্ট ছিলেন, বা আরো 5 বছর আগে, আরো 10 বছর আগে, যেহেতু তখন করা হয়ে ওঠেনি, তাহলে হোয়াট ইজ দ্য সেকেন্ড বেস্ট টাইম টু বি স্কিলড, টু বি কম্পিটেন্ট? অফকোর্স রাইট নাও, রাইট এট দিস মোমেন্ট টেক ডিসিশনস। এখন থেকেই সেই স্টেপস গুলো নেওয়া শুরু করেন, প্ল্যান করে কি হবেন, কিভাবে আপনি ফেস করবেন পরবর্তী ওয়ার্ল্ডের চ্যালেঞ্জটাকে, সেটার জন্য কাজ করেন। কিপ ওয়ার্কিং, কিপ কানেক্টেড, হোপফুলি উইল বি ওয়ার্কিং টুগেদার অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে ক্যারিয়ার কেয়ারকে আমাকে এখানে ইনভাইট করবার জন্য। থ্যাংক ইউ শরীফুল ভাই, আপনার ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। আজকে অনেক কিছু শিখলাম এটিএম মামুন ভাইয়ের কাছ থেকে, নতুন ভাবে পরিচিত হলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একেবারে ছোট করে যদি সামারাইজ করি, জামালউদ্দিন জামি স্যারের কথা, টুডে নট টুমরো। অলরাইট, তো আমি একেবারে ঠিক একই কথাই এটিএম মামুন স্যারের কাছে জানতে চাই যে একই কোয়েশ্চেন আমরা শেষ করতে চাই। আমি একটা মিনিটেই বলতে চাই, সেটা আমি একটা মিনিটই বলতে চাই যে খুব মানে অল্প কথাই, যে past is very past, not past. Thrive for tomorrow, thrive for now, এবং be better than yesterday you were. মানে the person you were yesterday, be better than the person. এবং একটা কথা বলবো শেষ করার জন্য, যে জীবনে কিছু হয় নাই বলে সেটা নিয়ে কখনো অনুশোচনা, ওইটা নিয়ে কথা বলার আর দরকার নাই। যা হয়নি হয় নাই, বা সামনের দিনগুলো যেন খারাপ না যায়। কখনো আমি বলতে চাই যে বিল গেটসের কথা, if you are born poor, that's not a problem, that's not a fault. If you die poor, that's your fault. You don't have a minute to waste. তুমি যদি গরিব ঘরে জন্মগ্রহণ করে থাকো, এটা তোমার কোনো অপরাধ না, কিন্তু কোনো গরিব হয়ে মৃত্যুবরণ করছো, এটা তোমার অপরাধ। তুমি এত কিছু আল্লাহ দিয়েছেন, তুমি তারপরেও তুমি কেন করতে পারো নাই? অনেক কিছু করতে পারতে, সমাজকে অনেক কিছু দিতে পারতে, পরিবারকে, সমাজকে অনেক কিছু দেওয়ার ছিল। আর লাস্ট বাট নট লিস্ট, এটা বলে শেষ করতে চাই, মার্টিন লুথার কিং জুনিয়র উনি একটা খুব সুন্দর কথা বলেন। উনি বলেছেন যে if you cannot fly, then run. If you cannot run, then walk. If you cannot even walk, then crawl. Whatever you do, you have to move forward. তুমি উঠতে পারছো না, তুমি দৌড়াও। দৌড়াইতে পারছো না, হাঁটো, হেঁটে চলো। হাঁটতেও পারছো না, হামাগুড়িতে তো চলতে পারো, তাও পারছো না, যেভাবে হোক তোমাকে সামনের দিকে যেতে হবে, পিছনের ফেরানোর কোনো সুযোগ নেই। আমি বলবো তোমাদেরকে, যে যেখান থেকে আছো, হয়তো লেট, ইটস নেভার টু লেট, আবার শুরু করো। আরেকটা কথা না বললেই না, এই দুনিয়াটা আমাদের একটা ছোট্ট একটা স্থান, এর পরের দুনিয়াটাও যেন ভালো থাকে। আমরা যেন একে অপরের মঙ্গল কামনা করি, কারো যেন গীবত না করি। এবং আরেকটা মাথায় রাখবো, যে যার ধর্ম মতো করুক, আমি মুসলিম হিসেবে বলবো 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজ যেন মিস না করি। আর লাস্ট হচ্ছে, কখনোই যেন হারাম না খায়। হালাল অল্প, তার মধ্যে অনেক মঙ্গল আছে, আল্লাহ অনেক কল্যাণ দিয়ে রাখছেন। সো হালাল খাও, না হলে কষ্ট করে থাকো। আমি 2.5 দিন না খেয়েছিলাম, কিন্তু আল্লাহ ভালো রাখছেন, কিন্তু তারপরে হারাম খাইনি। এই জন্য বলবো, মানে এই 3টা জিনিস যদি তুমি করো, ইনশাল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাতে সফল হবে। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ career.com-কে, careercare.com-কে অনেক ধন্যবাদ আজকের এই এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। শরীফ ভাই আপনাকে ধন্যবাদ, জামি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ কথা এভাবে বলি যে where you are and where you want to go. So এই দুটো কোয়েশ্চেনের আনসার পেয়ে গেলে আমার মনে হয় we can get our success. So thank you, sir, both of you. So we are going to end up today. Good night to everyone.